গল্প অপ্রকাশ্যে। লেখনীতে ফাতেমা আক্তার মাইশা। অন্তিম পর্ব। সময় কারো জন্য থেমে থাকে না, তার নির্দিষ্ট গতিতে চলতে থাকে। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। এই 7 দিনেও ইমতিয়াজের কোনো কল আসেনি। লোকটা সেই যে লাপাত্তা হয়েছে, আর কোনো খবর নেই। সময় যত গড়াচ্ছে আরুর মন খারাপ যেন পাল্লা দিয়ে বাড়ছে। আরু নিজেকে আগের মতো গুটিয়ে নিয়েছে। ওই দিন মনে হয় কিছু মুহূর্তের জন্য আরুর মধ্যে চাঞ্চল্যতা দেখা দিয়েছিল। খানিকক্ষণ স্থায়িত্ব হয়ে আবার কর্পূরের ন্যায় উড়ে গিয়েছে তা। গাড়ির হর্নে আরুর বিরক্ত লাগছে, অথচ বাইরের মানুষটা থামার নাম নিচ্ছে না। এমন তীব্র হর্নের শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। আরু অলস ভঙ্গিতে বিছানা ছেড়ে বাইরে পা বাড়াল। বিছানা ছেড়ে উঠতে মন চাচ্ছে না, তবে বাইরের মানুষটার জ্বালায় অতিষ্ঠ হয়ে না পেরে উঠতে হলো। সচরাচর আরুদের বাড়িতে তেমন মানুষ আসে না, তবে এই ভরদুপুরে কে এলো? আর এমন বেয়াদবের মতোই বা হর্ন বাজাচ্ছে কেন? আরুর আগে সাহানা গিয়ে গেট খুলে দেয়। আরু গেট অবধি যেতে পারল না, তার আগেই কেউ দৌড়ে এসে তাকে ঝাপটে ধরে। এমন কাজে সাহানা আরু দুজনেই চমকাল। বরাবরের মতো আরুকে কিছু বলতে না দিয়ে নিজেই বলতে লাগলো, ভাবি আই মিস ইউ সো মাচ। জানো না তোমাকে কত মিস করেছি। ভাইয়া কি করে পারলো তোমাকে রেখে যেতে? জানো আমি রাগ করেছি। ভাইয়ার সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছি। ভালো করেছি না বলো? রাহিকে দেখে আরু অবাক হলো। এমন অসময়ে মেয়েটা এখানে কি করছে? আরু নিজের অবাকতার লেশ কাটিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল যে ও কথা বলা বন্ধ করে ভালো করেছে। সাহানা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এ মেয়ে তো তার মেয়েটাকে ঝাপটে ধরেই মেরে ফেলবে। কথাবার্তায় যতটুকু বুঝলো এটা ইমতিয়াজের কোনো কাজিন হবে বোধহয়। রাহি আরুকে ছেড়ে সাহানাকে সালাম দিল। ভদ্রমহিলার সাথে কুশল বিনিময় না করেই ও ভাবিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। আরু সাহানার সাথে রাহিকে পরিচয় করিয়ে দেয়। সাহানা কতক্ষণ রাহির সাথে কথা বলে রান্নাঘরে চলে গেল। এখনো দুপুরের রান্না করা হয়নি। কামরুজ্জামান রাতের আগে বাড়ি ফিরে না, তাই মা মেয়ে দুজনের জন্য রাঁধলেই হয়ে যায়। তাড়াতাড়ি রান্না করার খুব একটা তাগিদ থাকে না। এক প্রকার দেরি করেই রান্না বসানো হয়। ভাগ্যিস রান্না করেনি, নয়তো ঘরের জন্য রান্না করা খাবার মেয়েটাকে কি করে খেতে দিত। টেবিলে খাবার পরিবেশন করে 3 জন একসাথে বসে পড়ে। খাওয়া দাওয়া শেষ করে রাহি জানায় ও আজকে আরুকে নিয়ে যাবে। রাহির কথায় সাহানা আপত্তি জানিয়ে বলল, আরুকে এখন যেতে দেব না, আর না তোমাকে। এ প্রথম ভাইয়ের শ্বশুর বাড়ি এলে দুদিন না থেকেই চলে যাবে নাকি? রাহি মিষ্টি হেসে বলল, বাড়িতে না জানিয়ে ভাবিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। দুদিন থাকা সম্ভব নয়। আজ ভাবিকে নেওয়ার জন্য আসা। তাকে না নিয়ে তো যাব না। সে না হয় নিয়ে যাবে, তাই বলে আজকেই। তা কি করে হয়? আমি তোমার মায়ের সাথে কথা বলবো, ওনারা নিশ্চয় আপত্তি করবেন না। দুদিন থেকে গেলে আমার ভালো লাগবে। আজ ভাবিকে নিয়ে যাই, তবে অন্যবার সময় নিয়ে আসব। তখন দুদিন কেন? আপনি যতদিন বলবেন ততদিন থেকে যাব। সাহানা জোর করলেও রাহি থাকতে নারাজ। সে আরুকে নিতে এসেছে, আজ আরুকে নিয়েই ফিরে যাবে। সাহানা এক পলক মেয়ের দিকে তাকালো। মেয়ের চোখে উচ্ছলতা নেই, আগের মতো নির্বতায় ছেয়ে গিয়েছে যেন। কিছু একটা ভেবে আরুকে তৈরি হতে বললেন। আরুও মায়ের কথা মতো তৈরি হতে চলে গেল। ইমতিয়াজ নিতে না আসায় তীব্র অভিমান হলো। ও তো ভেবেছিল লোকটা আর যাই হোক নিজের কথা অনুযায়ী অন্তত তাকে নিতে আসবে। কিন্তু না, লোকটা ওকে মিথ্যা বলেছে, নিয়ে যেতে এলো না। আরু নিজের ভিতরের চাপা মনোভাব প্রকাশ না করে খুব স্বাভাবিক ছিল। এমনকি রাহিকে জিজ্ঞেস পর্যন্ত করেনি যে ইমতিয়াজ কোথায়, সে আসেনি কেন, ড্রাইভার ছাড়া কেন আসতে গেলে, যদি কিছু হয়ে যেত। আরে ভাবি আমি ড্রাইভিং জানি, ভাইয়া শিখিয়েছে। গাড়ি চালাতে জানো বলে কি এতটা রাস্তা তুমি একা ড্রাইভ করে চলে আসবে? তোমার ভাই জানে তুমি যে এত দূর একা এসেছো? না জানে না। আর তুমিও বলতে যেও না কেমন? এরপর থেকে আর একা বের হব না, মনে থাকে যেন। নয়তো পরের বার নিজ দায়িত্বে তোমার ভাইয়াকে সব জানাবো। জো হুকুম মেরি ভাবি। বলেই রাহি হেসে দিল। তবে হাসল না আরু, শুধু উদাস নয়নে বাহিরে তাকিয়ে যানবাহনের চলাচল দেখে গেল। আজ যেন স্নিগ্ধ প্রকৃতি তাকে টানছে না। রাহি এটা ওটা বলে যাচ্ছে।
আরুর কান অবধি তা পৌঁছালো কিনা সন্দেহ। আরু বাড়িতে এসে দেখল ইনতিয়াজ বাড়িতেও নেই। কলেজে আছে নিশ্চয়। ও আসবে জেনেও বাড়িতে থাকতে পারল না। এত ব্যস্ততা। নাকি ওকে এড়িয়ে চলার জন্য এসব বাহানা মাত্র। আরু গোছলে ঢুকে বের হয়েই শুয়ে পড়ল। ঘুমে চোখ দুটো জ্বলছে। এখন না ঘুমালে নয়। ঘুমানোর জন্য কোনো সম্মাননা থাকলে নিঃসন্দেহে আরুকে দেওয়া হতো। মেয়েটা ইনতিয়াজকে ঘুমকাতুরে বলে। অথচ ও নিজে ঘুমের দিক দিয়ে ইনতিয়াজকে ছাড়িয়ে যাবে। ইনতিয়াজের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হলো আজ। বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। সবকটা জেকে ধরেছিল। আজ দেখা না করলে ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিবে। অনেক দিন ধরে দেখা করার কথা বলছে, ইনতিয়াজ সময় করে উঠতে পারেনি। আজ বহু কষ্টে 2 ঘন্টা সময় বের করে সবার সাথে দেখা করে এসেছে। ক্লান্ত লাগছে বেচারার। ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বের হলো মিনিট 20 পর। বিছানার দিকে চোখ পড়তে হাত ফসকে টাওয়াল নিচে পড়ে। আরু বিছানায় পা গুটিয়ে ঘুমাচ্ছে। ইনতিয়াজ নিজের চোখের ভ্রম ভাবল। আরু এখানে আসবে কিভাবে? ও তো ওর বাবার বাড়িতে। পকেট হাতড়ে ফোন বের করতে নিলেই দরজায় চোখ পড়ল। দরজায় হেলান দিয়ে রাহি দাঁড়িয়ে আছে। আরুর দিকে ইশারা করে বুঝাল, কেমন দিলাম। ইনতিয়াজ রাহিকে দেখে আর ফোন বের করার প্রয়োজন মনে করল না। ও বুঝে গেছে এটা ওর চোখের ভ্রম না। সত্যি সত্যি আরু ওর বিছানায় ঘুমিয়ে আছে। আরু ঘুম থেকে উঠে দেখল ইনতিয়াজ ওর দিকে ঝুঁকে আছে। নিষ্পলক তাকিয়ে ওকেই দেখে যাচ্ছে। হঠাৎ ইনতিয়াজকে এতটা কাছে দেখে আরু ভড়কে গেল। নিভু নিভু চোখে ওর দিকে তাকিয়ে দূরে সরে যেতে চাইলে ইনতিয়াজ হাত ধরে আটকে দেয়। আরু হাত ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে নিভে যাওয়া কণ্ঠে বলল, কি হলো, এমন করছেন কেন? হাত ছাড়ুন। ইনতিয়াজ ছাড়ল না। হাতের বন্ধন দৃঢ় রেখেই জিজ্ঞেস করল, কখন এলে? আর অন্যদিকে তাকিয়ে কি দেখছো? আমার দিকে তাকাও। আরু তবুও ইনতিয়াজের দিকে তাকালো না। সে কেন লোকের দিকে তাকাতে যাবে? এই লোক যা বলবে তাই করতে হবে নাকি? ফ্লোরের দৃষ্টি নিবন্ধ করে বলল, ঘণ্টাখানেক আগে। আরুর দৃষ্টি তার দিকে না দেওয়াতে ইনতিয়াজ সরু চোখে তাকালো মেয়েটার দিকে। বিয়ের দিনে বলা শ্বশুরের কথাগুলো মনে পড়ে গেল। তিনি যে বলেছিলেন সে যা বলবে আরু তাই করবে। তার কথার অবাধ্য হবে না। তাহলে এখন তার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আছে কেন? ইনতিয়াজ কিছুটা রাশভারী কণ্ঠে বলল, আমাকে জানাওনি কেন? কেন আপনাকে জানানোর কথা ছিল বুঝি? ফ্লোরের দৃষ্টি নিবন্ধ করেই কিছুটা ধীর কণ্ঠে বলল। ধীরে বললেও ইনতিয়াজ ঠিক শুনেছে। আরুর কথায় কি বলবে ভেবে পেল না। আসলেই তো এতদিন একবারের জন্য মেয়েটার সাথে যোগাযোগ করেনি। ইনতিয়াজের নির্বতায় আরু তাচ্ছিল্য হাসে। ইনতিয়াজের নজর এড়ায় না তা। ইনতিয়াজ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আরুর হাবভাব বুঝার চেষ্টা করছে। মেয়েটা কি আনতে না যাওয়ায় অভিমান করেছে, নাকি রাগ করেছে তা বুঝার চেষ্টা করছে মূলত। মেয়েটা যে অভিমান করতে জানে তা জানা ছিল না ইনতিয়াজের। তবে বউয়ের অভিমানী মুখটা দেখতে মন্দ লাগছে না। রাহিকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। ওর জন্য আজ বউয়ের অভিমানী মুখ দেখার সৌভাগ্য হলো কিনা। আরও আর কোনো কথা না বলে ইনতিয়াজকে পাশ কাটিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই ইনতিয়াজ আবার আটকে বলল, কোথায় যাওয়া হচ্ছে? আমার কথা এখনো শেষ হয়নি। কি বলবেন? তাড়াতাড়ি বলুন। আজানের সময় হয়ে এসেছে। অজু করে নামাজ পড়তে হবে। ইনতিয়াজ মনে মনে কিছু সাজানোর চেষ্টা করল। তারপর নিচু স্বরে বলল, আমি নিয়ে আসতে যাইনি বলে রাগ করেছ? আমি 2 দিন পর যেতাম। কিন্তু তার আগেই রাহি চলে গেল। আমি তো আপনার কাছে জানতে চাইনি। তাহলে? ইনতিয়াজকে আর কিছু বলতে না দিয়ে আরু ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হওয়া দরকার। ইনতিয়াজ তাকিয়ে আরুর যাওয়া দেখল। কিছু বলল না। শুধু এতক্ষণ ধরে রাখা হাসিটা আরেকটু প্রশস্ত হলো যেন। ইনতিয়াজ আরুর এমন এড়িয়ে চলাটা মেনে নিতে পারছে না। মেয়েটা আসার পর থেকে ঠিকমতো কথা বলছে না। কোনো কথা জিজ্ঞেস করলেও তার উত্তর দিচ্ছে না। ইনতিয়াজ ভাবল সেদিন চুমু দেওয়াতে বোধ হয় মেয়েটা এমন করছে। ইনতিয়াজ মূলত ওই কারণে আরুকে কল দিয়ে কোনো খবর নেয়নি। কেমন একটা জোরতা কাজ করছিল। সম্পর্ক স্বাভাবিক হলে তেমন সমস্যা হতো না। তবে তাদের সম্পর্কটা তো তেমন জোরালো হয়নি। পরে এসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে ভাবল সে তো তার বিয়ে করা বউকে চুমু খেয়েছে। চাইলে আরো অনেক কিছু করবে।
কিন্তু তার আগে মেয়েটার মুখ থেকে কথা বের করতে হবে। ঠিক কোন কারণে এমন করছে, এমন এড়িয়ে চলার কারণ কি। আরু রাতের রান্না একাই শেষ করল। রাহি সাহায্য করতে চাইলেও না করে দিয়েছে। তবে টুকটাক যতটুকু পেরেছে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আরুর বারণ শুনেনি। কতক্ষণ আরুর সাথে থেকে উপরে চলে গেল। সাথে রাতে খাবে না বলেও জানিয়ে গেছে। টেবিলে খাবার সাজিয়ে আরু ইনতিয়াজকে ডাকার জন্য উপরে গেল। ইনতিয়াজ বালিশে হেলান দিয়ে মোবাইলে কি যেন টাইপ করছে। আরু ভিতরে না গিয়ে দরজায় দাঁড়িয়ে বলল, খেতে আসুন। আরুর কথায় ইনতিয়াজ এক পলক ওর দিকে তাকিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। ইনতিয়াজ আরুর পিছন পিছন এসে চেয়ার টেনে বসে আরুকে নিজের পাশের চেয়ারে বসিয়ে দেয়। ভাত মেখে আরুর মুখের সামনে তুলে ধরতে দেখল মেয়েটা মাথা নামিয়ে রেখেছে। ইনতিয়াজ এবার বিরক্ত হলো। শক্ত কণ্ঠে আরুকে বলল ওর দিকে তাকাতে। আরু তাকালো না, বরং অন্য একটা প্লেট নিয়ে তাতে খাবার বাড়তে লাগলো। আরুর কাজে এবার যেন ইনতিয়াজ রাগ ধরে রাখতে পারল না। সমস্যা কি এ মেয়ের? আসার পর থেকে এমন করে যাচ্ছে। না ওর কথা শুনছে আর না নিজে কিছু বলছে। এবার তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলল। ইনতিয়াজ কঠিন স্বরে ধমকে উঠল, আমার দিকে তাকাও হুমায়রা। অন্য প্লেটে কেন খাবার বাড়া হচ্ছে? আমি যে মুখের সামনে খাবার ধরে রেখেছি দেখছো না? ইনতিয়াজের ধমকে আরু কেঁপে ওঠে। আজ পর্যন্ত এভাবে কেউ ওকে ধমক দিয়ে কথা বলেনি। একে তো এতদিন তার খোঁজ নেয়নি, নিয়ে আসতেও গেল না। কই নিজের দোষ স্বীকার করে সরি বলবে, তা না করে ওকে ধমকাচ্ছে। আরু ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো কেঁদে দিল। আরুর কান্না দেখে ইনতিয়াজ হতভম্ব হয়ে ওর দিকে তাকায়। হাসবে না কাঁদবে বুঝতে পারল না। তবে এমন সিরিয়াস মুহূর্তে হাসলে মেয়েটার অনুভূতি নিয়ে মজা করা হবে। আর ইনতিয়াজ মোটেও আরুর অনুভূতি নিয়ে মজা করতে চায় না। সে তো এমনটাই চেয়েছিল। আরুর চুপচাপ স্বভাব ইনতিয়াজের ভালো লাগে না। ও চায় আরু ওর সাথে সহজ হোক। ওর কাছে এটা ওটার আবদার করবে, অভিমান করে গাল ফুলিয়ে থাকবে। ইনতিয়াজের কাছে অভিযোগের ঝুলি নিয়ে বসবে। ইনতিয়াজ ওর অভিযোগ শুনে টপাটপ চুমু খেয়ে ওর অভিমান ভাঙাবে। তবে আরু যে এত তাড়াতাড়ি ওর প্রতি দুর্বল হয়ে যাবে তা ভাবেনি। ইনতিয়াজ আরুকে ওর সাথে সহজ হওয়ার জন্য সময় দিতে চেয়েছিল। তাই আর সাথে করে নিয়ে আসেনি। ভেবেছিল ওই বাড়িতে কয়েকদিন থাকলে বোধ হয় ভালো থাকবে। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। অল্প সময়ের কোনো কিছু ভালো না। সেটা অনুভূতি হোক বা অন্য কিছু। ইনতিয়াজ আরুকে আরো সময় দিতে চায়। আরুর অনুভূতির প্রগাঢ়তাও বোঝা দরকার। এখন তো শুধু অবুঝের মতো অভিমান করে কান্না করে দিল। নিজের অনুভূতি সম্পর্কে এখনো মেয়েটা তেমনভাবে অবগত নয়। ইনতিয়াজ খুঁটিয়ে খুঁটিয়ে আরুকে দেখতে লাগলো। ফর্সা গাল, নাক কান্নার ফলে লাল হয়ে গেছে। বারবার নাক টানছে। ইনতিয়াজ মৃদু হাসল। তার পিচ্ছি বউ কিনা অভিমান করতে শিখে গিয়েছে। ইনতিয়াজ ভাবল আর কান্না করতে দেওয়া যাবে না। ওর এমন করা উচিত হয়নি। মেয়েটাকে একটু বুঝিয়ে বললেই বুঝে যেত। শুধু শুধু ধমক দিয়ে কাঁদিয়ে দিল। এমন হলে সম্পর্ক ঠিক না হয়ে আরো বিগড়ে যাবে। এখন কান্না থামিয়ে পড়ে না হয় বুঝিয়ে বলবে। ইনতিয়াজ এক হাতে আরুকে জড়িয়ে ধরল। আরু নিজেকে ছাড়ানোর প্রয়াস করে না, বরং আরেকটু লেপ্টে গেল। ইনতিয়াজ আদুরে গলায় বলল, সরি। আর কোনোদিন ধমক দিয়ে কথা বলবো না। আর বাবার বাড়িও একা রেখে আসবো না। রেখে এলেও আমি গিয়ে নিয়ে আসবো। আর তাতেও যদি না হয় তোমাকে একা রেখেও আসবো না। নিজের সাথে যাব, আবার আসার সময় সাথে করে নিয়ে আসবো। ইনতিয়াজ কান্নার কারণ বুঝে গেছে ভেবে আরু লজ্জা পেল। লোকটা এমন কেন সবকিছু বুঝে যায়। একটু কম বুঝলেই তো হয়। আর বুঝলেই বাকি তাকে লজ্জা দিতে হবে নাকি? ইনতিয়াজ আরুকে স্বাভাবিক করার জন্য বলল, দেখি কান্না করে কি অবস্থা করেছ। আরুর চোখের পানি মুছে দিয়ে বলল, হা করো, খাইয়ে দেই। নাকি অন্য প্লেটে খাবার বেড়ে দিব? আরু সঙ্গে সঙ্গে হা করল। আরুর কাণ্ড দেখে ইনতিয়াজ মুচকি হাসে। দুজনে একসাথে খেয়ে নিল। আরু সব গুছিয়ে রুমে যায়। ইনতিয়াজ তখনও মোবাইল নিয়ে ব্যস্ত। আরুকে দেখে ওকে ইশারা করল কাছে যেতে। আরু চুপচাপ ইনতিয়াজের পাশে বসল। মাঝে যা দূরত্ব ছিল ইনতিয়াজ তা কমিয়ে আরুকে কাছে টেনে নেয়। কপালে ঠোঁট ছুঁয়ে বলা শুরু করল, আমার সাথে যে নিধির বিয়ের কথা বলা হয়েছিল তা তো তোমার অজানা নয়। নিধি কিন্তু যথেষ্ট স্মার্ট আর সুন্দরী।
তবুও আমি না করে দিয়েছি ওর স্বভাবের জন্য। ওরকম গায়ে পড়া মেয়ে আমার পছন্দ নয়। তাহলে কেমন মেয়ে পছন্দ? আরুর প্রশ্নে ইনতিয়াজ হাসল। তবে কোনো উত্তর দিল না। ছোট থেকে তুমি একা বড় হয়েছ তাই না? কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বলো কারো সাথে তেমন মিশতে পারোনি। তুমি নিজেকে গুটিয়ে রাখতে। আমার জানা মতে তুমি বিয়েও করতে চাওনি। হুম। এসব কেন বলছেন? মানুষ একা চলতে পারে না। নিজেকে যতই মানুষের থেকে আড়াল করে রাখে না কেন, কোনো মানুষের সান্নিধ্য পেলে তারা ওই মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। ওই মানুষটার উপর নির্ভরশীল হয়ে পড়ে। তার কাছে নিজেকে মেলে ধরে। তুমিও তাদের মধ্যে একজন। আমার প্রতি তোমার অনুভূতির নাম কি দেবে? মোহ। আসলেই কি মোহ? মোহ বললে তোমার মনে হবে আমি তোমার অনুভূতিকে, তোমাকে অসম্মান করছি। বিয়ে হয়েছে বলে সম্পর্কটাকে জোর করে মেনে নিতে হবে তার কোনো মানে নেই। জোর করে কোনো কিছু হয় না। আমি জানি তুমি সবকিছু মন থেকে করছো। আমার জন্য তোমার মনে কিছু অনুভূতি রয়েছে তাও জানি। তবুও আমি চাই তুমি আমাকে বুঝো, তোমার মনে থাকা অনুভূতিকেও। নিজের মনের কথা ভিতরে চেপে না রেখে আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আমার পক্ষে সবকিছু বুঝে নেওয়া সম্ভব না। সময় নাও, তারপর আমার মধ্যে ডুবে যেও। আমি হারিয়ে যাব না। বলে ইনতিয়াজ আরুকে নিজের সাথে মিশিয়ে নেয়। সময় নিয়ে চুমু খেল কপালে। আরু আবেশে চোখ বুজে রইল। এতদিনে উষ্ণ ছোঁয়ারই তো অভাব বোধ করছিল। হুমায়রা এদিকে এসো তো। হুমায়রা কোথায় তুমি? ইনতিয়াজের কণ্ঠে নিজের নাম শুনে আরু হন্তদন্ত হয়ে রুমে ছুট লাগায়। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে জবাব দিল। ডেকেছিলেন? কাজ করছিলাম। হুক, কাছে এসো। ইনতিয়াজের কথায় আরু থতমত খায়। তবুও বিনা বাক্যে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ইনতিয়াজের কাছে। ইনতিয়াজ পা থেকে মাথা পর্যন্ত আরুকে এক পলক পর্যবেক্ষণ করে কোমর টেনে নিজের কাছে নিয়ে বলল, টাইটা বেঁধে দাও। জি। বললাম আমার দেরি হয়ে যাচ্ছে। টাইটা বেঁধে দাও। আমি টাই বাঁধতে পারি না। আসলে কোনোদিন বাঁধার প্রয়োজন পড়েনি। আর আব্বুও কখনো টাই পরতো না। আচ্ছা। সমস্যা নেই। এই দিকে দেখো আমি শিখিয়ে দিচ্ছি। থাক। অন্য একদিন শিখে নিব। আপনার তো দেরি হয়ে যাচ্ছে। আজ আপনিই বেঁধে নিন। ইনতিয়াজ শক্ত কণ্ঠে বলল। হোক। একদিন দেরি হলে তেমন কিছু হবে না। আজ থেকে প্রতিদিন তুমি আমার টাই বেঁধে দিবে, ঠিক আছে? ইনতিয়াজ আরুকে কিভাবে টাই বাঁধতে হয় দেখিয়ে দেয়। আরুও মনোযোগ দিয়ে দেখল। আরু ভেবেছিল ইনতিয়াজ হয়তো বিরক্ত হবে। বিরক্ত হওয়ারই কথা। এত বড় মেয়ে কিনা টাই বাঁধতে পারে না। কিন্তু না, ইনতিয়াজের মধ্যে বিরক্তির ছিটেফোঁটাও নেই। বরং আরুকে কিছু শিখিয়ে দিতে পেরে তার চোখ হাসছে। অদ্ভুত এক উচ্ছ্বাস মুখের আদলে। আরু ইনতিয়াজকে যত দেখছে তত অবাক হচ্ছে। ইনতিয়াজের কাজে তার প্রতি মুগ্ধতা বাড়ছে দিনকে দিন। ইনতিয়াজের জায়গায় অন্য কেউ হলে বোধহয় এতক্ষণে একচোট কথা শুনিয়ে দিত। কিন্তু ইনতিয়াজ এমন কিছু না করে আগ্রহের সাথে আরুকে টাই বেঁধে দেখাচ্ছে। পারবে? নাকি আবার দেখাতে হবে? না না, আমি পারবো। তাহলে বেঁধে দাও। আরু ইনতিয়াজকে ভালোভাবে টাই বেঁধে দিল। ইনতিয়াজ আরুর হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দিতে গেলে আরু থামিয়ে দেয়। আরুর বাধা দেওয়াটা বোধহয় ইনতিয়াজের ভালো লাগেনি। নাক মুখ কুঁচকে বলল, কি হলো? সমস্যা কি? বাধা দেওয়া হচ্ছে কেন? আরু মিনমিন করে জবাব দিল, রান্না করছিলাম। হাতে মশলার গন্ধ লেগে আছে। তাতে কি হয়েছে হুমায়রা? আরুকে কিছু বলতে না দিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়াল। আমাকে টাই বেঁধে দেওয়ার জন্য এটা তোমার প্রাপ্য ছিল। আমি আবার কারো মতো নিষ্ঠুর না। কারো পাওনা থেকে তাকে বঞ্চিত করি না, বুঝলে? আরু চোখ বন্ধ রেখেই বলল, জি। তাহলে আমার প্রাপ্যটা আমাকে দাও। আরু কিছু বলল না। বরং দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ইনতিয়াজ ভেবেছিল আরু হয়তো না করবে। কিন্তু এভাবে দৌড়ে পালাবে তা ভাবেনি। ইনতিয়াজ কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে হেসে দেয়। দরজার আড়াল থেকে কেউ একজন তাকে দেখছিল তা তার অজানায় রয়ে গেল। দেখতে দেখতে একটা মাস পেরিয়ে গেল। আরু ইনতিয়াজ সারাদিন এটা ওটা নিয়ে লেগে থাকে। আরু আগের তুলনায় অনেক বেশি কথা বলে। আগে তো ইনতিয়াজ কোনো প্রশ্ন করলে শুধু হ্যাঁ না জবাব দিত। কিন্তু এখন অনেকটা সহজ হয়েছে। ইনতিয়াজের বাড়ির আশেপাশে যেহেতু তেমন বাড়ি নেই, তাই সারাদিন আরুকে একাই বাড়িতে থাকতে হয়। রান্নাবান্না করে, নামাজ পড়ে, ঘুমিয়ে আরুর দিন চলে যায়।
রাতের আগে ইনতিয়াজের দেখা পাওয়া যায় না। প্রথম প্রথম আরু ভয় পেলেও এখন আর তেমন একটা ভয় পায় না। মানুষ অভ্যাসের দাস। সময়ের সাথে সবকিছুতে অভ্যস্ত হয়ে যায়। ইনতিয়াজ সুযোগ পেলেই আরুকে কল দিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত রাখে। ইদানিং ইনতিয়াজের কাজের চাপ বেড়েছে। সামনে স্টুডেন্টদের পরীক্ষা বিধায় ব্যস্ত সময় পার করছে। তবুও কলেজের কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করে। বন্ধুদের সাথেও আগের মতো আড্ডায় মেতে থাকে না। এ নিয়ে ইনতিয়াজের বন্ধুরা কম মজা নেয় না। কয়েকজন তো বলেই ফেলে বিয়ের 1 মাস যেতে না যেতেই ইনতিয়াজ বউ পাগল হয়ে গেছে, বউ ছাড়া নাকি তার চলে না। ইনতিয়াজ ওদের এসব কথাবার্তা খুব একটা গায়ে মাখে না। ওরা তো আর জানে না আরও এত বড় বাড়িতে একা থাকতে কতটা ভয় পায়। সারাদিন যেমন তেমন করে কাটিয়ে দিলেও সন্ধ্যা হতে না হতেই আরুর ইনতিয়াজকে দরকার। একে তো ভয় পায়, তার উপর ইনতিয়াজকে ছাড়া থাকতে চায় না। ইনতিয়াজ বুঝে আরও আগের থেকে সহজ হচ্ছে, তাই তো আরও বেশি সময় দেওয়ার চেষ্টা করে। ইনতিয়াজের মাঝে মধ্যে নিজের বাবা মায়ের প্রতি রাগ হয়। কেন তাকে একা করে চলে গেল? ওনারা থাকলে আরুরও এত বড় বাড়িতে একা থাকতে হতো না। আর নাও এত চিন্তায় থাকতো মেয়েটাকে নিয়ে। ইনতিয়াজের মায়ের এমন একটা বাড়ির স্বপ্ন ছিল। ইনতিয়াজ যখন ছোট ছিল ইনতিয়াজের মা প্রায় বলতো ওনারা নিজেদের জন্য এমন একটা বাড়ি তৈরি করবেন। জায়গাও পছন্দ করা ছিল। ভেবেছিল কয়েক বছর বাদে বাড়ির কাজ ধরবে। কিন্তু তার আগেই তারা ওপারের বাসিন্দা হয়ে গেলেন। মানুষের জীবনে মৃত্যু ভয়ঙ্কর সত্য। এর থেকে নিস্তার নেই কারো। হুট করে এসে মানুষকে চমকে দেবে। এই যে আমরা বেঁচে থাকার জন্য কত আয়োজন করে থাকি, মৃত্যু এসে যেন সব বৃথা করে দেয়। ইনতিয়াজের বাবা মায়েরও কত স্বপ্ন ছিল, আজ পূরণ হয়েছে। কিন্তু তা দেখার সৌভাগ্য তাদের হয়নি। ইনতিয়াজ বাহির থেকে এসেই বাড়ির কাজে হাত দিয়েছিল। এমন নির্জন জায়গায় বাড়ি করার একমাত্র কারণ হলো ওর মা। ইনতিয়াজের বাবা মা এই জায়গাটা ঠিক করে রেখেছিল। ইনতিয়াজ পুরো বাড়িটা একদম ওর মায়ের পছন্দ অনুযায়ী বানিয়েছে। ওর মা যেমন বর্ণনা দিয়েছিল ঠিক তেমন একটুও এদিক সেদিকে করেনি। বাবা মায়ের ঠিক করা নাম অনুযায়ী বাড়ির নামও দিয়েছে মায়াকুঞ্জ। কিন্তু যাদের এ বাড়ি নিয়ে এত স্বপ্ন ছিল তারাই নেই। তবুও ইনতিয়াজ বাবা মায়ের ইচ্ছে অপূর্ণ রাখেনি। ঠিক তারা যেমন ভেবেছিল তেমন একটা বাড়ি বানিয়েছে। আর সে বাড়িতে নিজের সব থেকে প্রিয় মানুষটাকে নিয়ে থাকছে। মাঝে মাঝে দুঃখ পেলেও পরে ঠিক নিজেকে সামলে নেয়। ইনতিয়াজ অনেক ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই দেখল তার বউ ড্রয়িং রুমে পায়চারি করছে। ইনতিয়াজ মুচকি হাসে। মেয়েটা তার জন্য অপেক্ষা করছিল বুঝি। নিমিষেই যেন ইনতিয়াজের ক্লান্তি দূর হয়ে গেল। শুধু আজ নয়, আরও প্রতিদিন এমনটাই করে। সদর দরজা খুলে ইনতিয়াজের জন্য অপেক্ষা করবে। বাড়ি ফিরে মেয়েটাকে দেখলেই ইনতিয়াজের কেমন শান্তি শান্তি লাগে। হৃদয় মন ভালো লাগায় ছেয়ে যায়। ইনতিয়াজের এমন ক্লান্ত চেহারা দেখে আরুর মুখের হাসি গায়েব হয়ে গেল, স্নান হয়ে আসে হাস্যোজ্জ্বল আননখানি। অন্য দিনের তুলনায় আজ একটু বেশি ক্লান্ত লাগছে যেন। লোকটাকে এমন ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে দেখলে আরুর ভালো লাগে না। এত অস্থির অস্থির লাগে মেয়েটার। নিজেকে অসহায় লাগে। যদি কোনোভাবে এই লোকের ক্লান্তি দূর করে দিতে পারত, শুষে নিতে পারত সকল ক্লান্তি। অথচ মেয়েটা জানেই না তাকে দেখলেই ইনতিয়াজের সকল ক্লান্তি দূর হয়ে যায়। ওই লোকের ক্লান্তি দূর করতে তার হাসিমাখা মুখখানাই যথেষ্ট। আরও দ্রুত পানি এনে ইনতিয়াজকে দেয়। ইনতিয়াজ পুরো পানি শেষ করে আরুর হাতে ধরিয়ে দিয়ে আরুর শাড়ির আঁচলে মুখ মুছল। নিত্যদিনের অভ্যাস। পানি হোক বা অন্য কিছু খেয়েই মেয়েটার শাড়ির আঁচলে হাত মুখ মুছবে। অথচ মেয়েটা সর্বদা চোখের সামনে টাওয়াল ঝুলিয়ে রাখে। তবুও এ লোকের হাত তার শাড়ির আঁচলেই যাবে। ইনতিয়াজ ফ্রেশ হয়ে আসতেই আরও এক বাটি পায়েস ইনতিয়াজের হাতে ধরিয়ে দিল। কি করবে করে অনেক ভেবে পায়েস রেঁধেছে। ইনতিয়াজ মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করে না। তবুও চুপচাপ মুখে দিল। ও না খেলে আরুর পরিশ্রমটুকু বৃথা যাবে। কত শখ করে মেয়েটা ওর জন্য বানিয়েছে। না খেলে কষ্ট পাবে। আর আরু কষ্ট পাবে এমন কোনো কাজ ইনতিয়াজ করবে না। আরু প্রতিদিন এমন করে। ইনতিয়াজের জন্য কিছু না কিছু বানানো যেন ওর অভ্যাসে পরিণত হয়েছে। ইনতিয়াজও বিষয়টা উপভোগ করে।
এই যে আরু কোমরে আঁচল গুজে পাক কাঠ গিন্নির মতো রান্না করে ইনতিয়াজের সামনে এসে দাঁড়ায়। ইনতিয়াজের মনে হয় এই তো ওর জীবনের সেরা প্রাপ্তি, ওর অর্ধাঙ্গী। ইনতিয়াজ বাড়িতে কাজের লোক রাখতে চাইলে আরু নিষেধ করে দেয়। দুজন মানুষের জন্য কেন শুধু শুধু কাজের লোক রাখতে হবে? আরু বলেই দিয়েছে আমি আমার সংসারের কাজ নিজে করতে পারবো, অন্য কাউকে লাগবে না। তাই ইনতিয়াজ আর কাজের জন্য কাউকে রাখেনি। সব কাজ আরু করে। ইনতিয়াজ পায়েস খেয়ে বাটিটা রান্নাঘরে রেখে আসে। খেয়ে প্রশংসা তো দূর, ভালো মন্দ কিছুই বলল না। আরু প্রথম প্রথম চাইতো এ লোক তার রান্নার প্রশংসা করুক। কিন্তু ইনতিয়াজ কিছু বলতো না দেখে আরু হতাশ হতো, মন খারাপও হতো। কিন্তু এখন আর খারাপ লাগে না। আরু যেন বুঝে গিয়েছে এ লোক আর যাই করুক ওর প্রশংসা করবে না। বিয়ে নামক পবিত্র বন্ধনটা বোধ হয় এমনই। দুজন মানুষকে ভালোবাসার সুতায় বেঁধে দেয়। আরু ইনতিয়াজ দুজন দুজনকে সর্বদা বুঝে চলে। একে অন্যের ভালো লাগা মন্দ লাগা খেয়াল রাখে। এই যে ছেলেটা মিষ্টি জাতীয় খাবার সর্বদা এড়িয়ে চলে, আজ কি স্বাচ্ছন্দ্যেই না খেয়ে নিল, যাতে মেয়েটার সামান্য খারাপ লাগা কাজ না করে। আরও প্রশংসা না পেয়ে কি সুন্দর মনকে বুঝো দিয়ে চলে লোকটা তো এমনই। সে তো জানে। তবে সামান্য প্রশংসার জন্য মুখ ভার করে রাখার কোনো মানে হয়? ঠিক কয়টা বাজে জানা নেই। আরু বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। হুট করে ইনতিয়াজ কল দিয়ে বলল ওর কিছু বন্ধুবান্ধব আসবে। আরু তাড়াতাড়ি রান্নাঘরে গেল হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করতে। মেহমান আসবে, তাও বিকেল সময়। হালকা পাতলা নাস্তার ব্যবস্থা না করলেই নয়। কলিং বেলের শব্দ পেয়ে স্টোভের সুইচ অফ করে চুলগুলো হাত খোপা করে দরজা খুলে দিল। সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করে ভিতরে এনে বসায় আরু। ওদের বসিয়ে আবার রান্নাঘরে ছুটে গেল। ফিরে এলো শরবতের ট্রে নিয়ে। একে একে তুলে দিল সবার হাতে। ইনতিয়াজ আরুর দিকে তাকায়। ওর বউ ঘেমেটেমে শেষ। বাসার শাড়িটাই পরে আছে। শাড়ি কেন পাল্টায়নি? কোনোদিকে এ মেয়ের খেয়াল নেই। সব কি ওর বলে দিতে হবে নাকি? হঠাৎ কিছু একটা চোখে পড়তে চোয়াল শক্ত হয়ে এলো, চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করল মুহূর্তেই। ইনতিয়াজ সময় ব্যয় না করে আরুর হাত ধরে উপরে নিয়ে যেতে লাগলো। এভাবে সবার সামনে থেকে হাত ধরে টেনে নিয়ে আসায় আরু কিছুটা অবাক হলো। পিছন ফিরে দেখার চেষ্টা করলো কেউ তাদের দেখছে কিনা। দেখতে পেল না মেয়েটা। সবাই নিচে সোফায় বসে আছে। আর ওরা অনেকটা উপরে চলে এসেছে। এখান থেকে কাউকে নজরে আসা সম্ভব নয়। হাতে চাপ অনুভব হতে আরু চাইল ইনতিয়াজের দিকে। এমনভাবে ধরেছে বোধ হয় হাত ভেঙে যাবে। ইনতিয়াজের কাজে আরু হতভম্ব। ইনতিয়াজ তো কোনোদিন তার সাথে এমন করেনি। তাহলে আজ এমন কেন করছে? আরু ব্যথা পেলেও ইনতিয়াজের এমন রক্ত লাল চোখ দেখে কিছু বলার সাহস পেল না, ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার প্রয়াস চালালো শুধু। ইনতিয়াজ আরুকে এক প্রকার ছুঁড়ে মারে। ওর দিকে সামান্য ঝুঁকে হিসহিসিয়ে বলল, বুকের আঁচল সরে গেল কেমন করে। ইনতিয়াজের এমন কণ্ঠে আরু কেঁপে উঠল, আখি পল্লব ব্যক্ত হলো অশ্রুতে, ভয়ে জোরসর হয়ে বসল মেয়েটা। এ কণ্ঠে কোনো আদুরে ভাব নেই, কেমন ভয়ঙ্কর শোনাচ্ছে। এমন কণ্ঠ আরু আগে কখনো শুনেনি। সামনের লোকটাকে বড্ড অচেনা লাগলো তার কাছে। এই ইনতিয়াজকে সে চিনে না। এতদিন যাবৎ যে ইনতিয়াজকে সে দেখে এসেছে এ সে লোক নয়। আরুর গলা কাঁপছে। মুখ দিয়ে কোনো কথা বের হলো না। লজ্জা, দ্বিধায় ইনতিয়াজের দিকে তাকালো না অবধি। তাকালে দেখতে পেত ওই ভয়ঙ্কর চোখে ও ধ্বংস হয়ে যাবে। ইনতিয়াজ পূর্ণ দৃষ্টিতে আরুকেই দেখে যাচ্ছে। চোখ একটুও এদিক সেদিকে করছে না। আরু নিজের দিকে তাকিয়ে দেখল আসলেই আঁচল সরে গিয়েছে, বুকের অনেকটা অংশ দেখা যাচ্ছে। আরু তড়িঘড়ি করে আঁচল ঠিক করে নেয়। বিয়ের আগে আরু কখনো শাড়ি পরেছে বলে মনে হয় না। কিন্তু এখন আরু শাড়ি পরে সারা বাড়ি ঘুরে বেড়ায়। ইনতিয়াজ আরুকে অবশ্য বলেছিল শাড়িতে কমফোর্টেবল ফিল না করলে যেন শাড়ি না পরে। কিন্তু আরু জানে ইনতিয়াজ মুখে শাড়ি পরতে না করলেও ঠিকই চায় আরু যেন শাড়ি পরে থাকে। আরু এখন ইনতিয়াজের চোখের ভাষা বুঝতে পারে। দুজনে চোখে চোখে প্রেমালাপ করে। এখনো কেউ কারো প্রতি ভালোবাসা জাহির করেনি। তবে ইনতিয়াজের অনুভূতি আরুর বুঝতে বাকি নেই। ইনতিয়াজ মুখে কিছু প্রকাশ করে না। ভালোবাসি ভালোবাসি বলে মুখ ব্যথা না করলেও আরু জানে ইনতিয়াজ সারাক্ষণ তার ভাবনায় মত্ত থাকে।
ইমতিয়াজের অপ্রকাশিত ভালোবাসা আরুর মনে আলাদা জায়গা করে নিয়েছে। পুরুষ মানুষের ভালোবাসা হবে ভয়ঙ্কর। তারা তাদের শখের নারীকে ভীষণ রকম ভালোবাসবে। সেই ভালোবাসায় কোনো খাদ থাকবে না। তাদের ভালোবাসার ধরন হবে পাগলাটে। তারা তাদের সীমাহীন ভালোবাসা যত না হৃদয়ে লুকিয়ে রাখবে, প্রকাশ্যে আনবে না। বিয়ের পর পুরুষ মানুষ তার বউয়ের জন্য প্রেমিক হবে। ভালোবাসি না বলে হুটহাট জড়িয়ে ধরে, কপালে আদুরে পরশ দিয়ে প্রেম জোয়ারে সিক্ত করবে। তারপর কোনো এক বৃষ্টিভেজা সন্ধ্যায় কাকভেজা হয়ে একগুচ্ছ কদম হাতে তার ব্যক্তিগত নারীর প্রতি নিজের অপ্রকাশিত ভালোবাসা প্রকাশ করবে। আর নারী তার পুরুষের যত্নে, আদরে, খুনসুটিতে, শাসনে ভালোবাসা খুঁজে নিবে। তবে ইমতিয়াজ নিজের ভালোবাসা আরুর প্রতি একেবারে জাহির না করে আরুর মনে ভালোবাসার বীজ বুনে তা পরিপূর্ণভাবে বেড়ে উঠতে না দিয়ে মেয়েটার মনে নিজেকে নিয়ে ভয় ঢুকিয়ে দিয়েছে। এই যে মেয়েটা তাকে ভয় পাচ্ছে তা কি তার চোখে পড়ছে না? আরু কখনো জমকালো, ভারী কাজ করা শাড়ি পরে না। নর্মাল সুতির শাড়ি পরে থাকে। সুতির শাড়ি পরে বিধায় পিন ব্যবহার করে না। আজকেও শাড়ি পরেছিল। ইমতিয়াজের কল পেয়ে শাড়ি না পাল্টেই কাজে ব্যস্ত হয়ে গেল। কাজের ফাঁকে কখন যে আঁচল সরে গিয়েছে তা খেয়াল করেনি। খেয়াল করলে নিশ্চয় ঠিক করে নিত। আরু ইমতিয়াজের দিকে তাকিয়ে দেখল মুখটা কেমন থমথমে হয়ে আছে। লোকটা অন্যদিকে তাকিয়ে আছে। তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আরুর কান্না আসছে। সে তো ইচ্ছে করে করেনি। ইমতিয়াজ কেন তার সাথে কথা বলছে না? শাড়ি পাল্টে সেলোয়ার কামিজ পরে নিচে এসো। আমি চাই না আমার বউকে আমি ছাড়া অন্য কেউ শাড়ি পরা অবস্থায় দেখুক। আর এ অবস্থায় তো আরো না। কথাটা বলেই ইমতিয়াজ নিচে যাওয়ার জন্য পা বাড়াল। অমনি আরু ইমতিয়াজকে পিছন থেকে ঝাঁপটে ধরে। এ প্রথম হয়তো মেয়েটা সব দ্বিধা, লাজলজ্জা ভুলে পুরুষটাকে নিজ থেকে ঝাঁপটে ধরেছে। নিষ্ঠুর পুরুষের সে ধ্যান থাকলে তো। আপনি আমার উপর রাগ করেছেন তাই না? বিশ্বাস করুন আমি ইচ্ছে করে এমনটা করিনি। আঁচলটা যে কখন সরে গিয়েছে আমি একদম বুঝতে পারিনি। ইমতিয়াজ ওর পিঠে ভেজা অনুভব করতে পেরে বুঝল মেয়েটা কাঁদছে। আরুর চোখের পানিতে ইমতিয়াজের রাগ না কমে উল্টো বেড়ে গেল যেন। কোনোরকম দাঁতে দাঁত চেপে বলল, তাড়াতাড়ি শাড়ি পাল্টে নিচে এসো। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, ভুলেও আর কান্না করবে না। কান্না করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কথাটা বলে ইমতিয়াজ আর এক সেকেন্ডও দেরি করে না, চলে গেল নিচে। আরু আর কান্না করে না। বরং চোখের পানি মুছে কালো রঙের কাজ করা থ্রি পিস পরে নেয়। ইমতিয়াজ নিচে নেমে দেখল রায়হান, রাকিব, মিথি, নীলা সকলে এটা ওটা নিয়ে হাসাহাসি করছে। অন্যদিকে তাদের কোনো খেয়াল নেই। ওরা যে এতক্ষণ ধরে উধাও সেদিকেও কারো ধ্যান নেই। শুধু একজন ছাড়ার। তার নজর ঘুরে ফিরে বারবার সিঁড়ির দিকে। ইমতিয়াজের কমে যাওয়া রাগটা যেন তরতর করে বেড়ে গেল। তাও কাউকে বুঝতে না দিয়ে হাসি মুখে সবার মাঝে বসে পড়ে। আধ ঘন্টা পর আরু নিচে নেমে এলো। মাথায় ঘোমটা দিয়ে পুরো শরীর ভালোভাবে ঢেকে এসেছে। কালো রংটা ফর্সা শরীরে একদম ফুটে উঠেছে। সবাই আরুর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। একমাত্র ইমতিয়াজের দৃষ্টি মেঝেতে নিবন্ধ। যার দেখার কথা সেই দেখছে না। সবার এভাবে তাকানোর ফলে আরুর অস্বস্তি হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে সবাই দৃষ্টি সরিয়ে নেয়। রায়হান তো বলেই ফেলল, তাই তো বলি আজকাল ইমতিয়াজ সাহেবের দেখা কেন পাওয়া যায় না। এজন্যই বুঝি আমাদের সাথে দেখা করার সময় বের করে উঠতে পারেন না। ঘরে এত সুন্দর বউ থাকলে কোন গাধায় বা বাইরে সময় কাটাতে যাবে? শালা হারামি, আমাদের না জানিয়েই বিয়ে করে ফেললি। আমাদের বললে তোর বউ নিয়ে ভেগে যেতাম নাকি? তোদের দিয়ে ভরসা নেই ভাই। ভেগে গেলেও যেতে পারিস। এই মিথি, তুই চুপ কর। আমার বউ থাকতে আমি ইমতিয়াজের বউ নিয়ে কেন ভাগতে যাব? বলেই এক হাত দিয়ে নীলাকে জড়িয়ে ধরে। রায়হান আর নীলার বিয়ের 3 বছর হতে চলল। ভার্সিটি জীবন থেকে তাদের প্রেম। নীলা রায়হানদের বাড়িওয়ালার মেয়ে ছিল। নীলার বাবা মেয়ের সম্পর্কের কথা জানতে পেরে নাকচ করে দেয়। সামান্য ভাড়াটিয়ার ছেলের কাছে মেয়ে দিবে না। তাছাড়া রায়হান তখন পড়ালেখার পাট চুকিয়ে বেকার বসেছিল। কোনো বাবাই বেকার ছেলের হাতে মেয়ে দিতে চাইবে না। নীলার বাবাও চায়নি। তার না নাই রয়ে গেল। কেউ আর রাজি করাতে পারেনি। শেষে না পেরে নীলা রায়হানের হাত ধরে বেরিয়ে গেল। রায়হান এখন নামকরা প্রাইভেট কোম্পানিতে চাকরিরত।
মাস শেষে অনায়াসে 50-60 হাজার টাকা হাতে আসে। নীলার বাবাও তাদের মেনে নিয়েছে। বিয়ে হয়ে গিয়েছে। আর তার মেয়েও ভালো আছে। না মেনে নেওয়ার তো কোনো কারণ নেই। আরে ভাই, আমাদের ভাবি তো মাশাআল্লাহ। কে বলতে পারে ভাবিকে দেখে তোর মন পাল্টেও যেতে পারত। তখন ভাবি নিয়ে পালিয়ে গেলে আমাদের ভাবি হারাতে হবে। তার থেকে বড় কথা, আমাদের ইনতিয়াজ বউহারা হতো। কথাটা বলেই রাকিব উচ্চস্বরে হেসে উঠল। ওর সাথে বাকি সবাইও তাল মিলায়। অন্য সময় হলে আরও হয়তো ওদের কথাবার্তায় লজ্জা পেত। কিন্তু একটু আগের ঘটনায় কেমন নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আরুকে দাঁড়িয়ে থাকতে দেখে মিহান বলল, কি হলো আরু? দাঁড়িয়ে আছো কেন? বসো। অপ্রকাশ্যে। পর্ব সংখ্যা 24। ফাতেম আক্তার মাইশা। ভাবি বলো মিহান। হুমায়রা তোমার থেকে বয়সে বড়। আর ভাবি বলতে সমস্যা হলে আপু বলবে। কথাটা ইনতিয়াজ সামান্য হেসে বললেও ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে মুখে হাসির ছিটেফোঁটাও নেই। সবটাই যেন অনিচ্ছাকৃত। মিহান মিথির ছোট ভাই। এবার কলেজে উঠেছে। ওরা সবাই যখন ইনতিয়াজের বাসায় আসার জন্য প্ল্যান করছিল তখন ওদের সাথে মিহানও ছিল। ছেলেটাকে তো ফেলে আসা যায় না। তাই ওকে ও সাথে করে নিয়ে এসেছে সকলে। মিথি ভাইকে ধমকে উঠল, এসব কি মিহান? তুমি আরুর নাম ধরে কোন সাহসে ডাকলে? ও তোমার থেকে বয়সে বড়, তা কি মাথায় নেই? সরি বলো ওকে। বোনের ধমকে মিহান চুপসে গেল। এতগুলো মানুষের সামনে ধমক দেওয়াতে লজ্জাও পেল। মিনমিনিয়ে বলল, আপু আমি তো। চুপ। একটা কথাও বলবে না? সরি বলো। থাক মিথি, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে। এরপর আর এমন করবে না। তাই না মিহান? মিহানের দিকে শান্তভাবে তাকিয়ে বলল ইনতিয়াজ। ইনতিয়াজের শান্ত দৃষ্টি দেখে মিহান থতমত খেয়ে গেল। কোনোরকম মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। আরও নীরব দর্শকের মতো তখনও ঠায় দাঁড়িয়ে আছে। না কোনো কথা বলছে আর না কারো দিকে তাকাচ্ছে। নীলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আরুর হাত ধরে ইনতিয়াজের পাশে বসিয়ে দেয়। ইনতিয়াজ যে হাতে ধরে ছিল নীলাও সেই হাত ধরাতে আরু ব্যথা পেল। তবুও মেয়েটা কোনো শব্দ করল না। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয়। আরু ইনতিয়াজের থেকে দূরত্ব বজায় রেখে বসল। ইনতিয়াজের এমন দূরত্ব সহ্য হলে তো সবার অগোচরে কোমর চেপে নিজের কাছে টেনে নিয়ে আসে মেয়েটাকে। দূরে কেন থাকবে? দূরত্ব ওর সহ্য হয় না। সবার হাসাহাসির শব্দে পুরো বাড়িতে তরঙ্গের সৃষ্টি হচ্ছে। নিস্তব্ধ হয়ে থাকা বাড়িটার কোনায় কোনায় হাসির শব্দে মুখরিত। মনে হচ্ছে বাড়িটা প্রাণ পেল। সারাদিন তো আরও একা একা থাকে। আজ এতগুলো মানুষকে দেখে ভালো লাগছে। তবে তখনকার কথা মাথায় এলে মনটা বিষিয়ে যায়। তবু আরও নিজের মন খারাপ কাউকে বুঝতে দিল না। সবার সাথে নিজেও টুকটাক কথা বলছে। যাই হয়ে যাক, কথা না বলে তো আর থাকা যায় না। নিজের মন খারাপ বা তাদের মধ্যে যা হয়েছে তা তো আর এদের বুঝতে দেওয়া যাবে না। তারা ইনতিয়াজের বন্ধু হলেও ব্যাপারটা তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত ব্যাপার যত লোক চক্ষুর আড়ালে রাখা যায় ততই ভালো। সবাইকে জোর করেও ডিনার করানো গেল না। নাস্তা খেয়ে সকলের পেট ভর্তি। এত এত আইটেম খাওয়া হয়েছে আর জায়গা নেই। রাতে আর কিছু খাওয়ার দরকার পড়বে না। তবে ওরা বলেছে অন্য একদিন এলে ডিনার না করে যাবে না, জমিয়ে খাবে। ইনতিয়াজও ওদের সাথে বাহিরে গেল। কখন আসবে আরুকে বলে যায়নি। হয়তো বলে যাওয়ার প্রয়োজন মনে করেনি। একটু আগের হাসি তামাশায় ভরপুর বাড়ি যেন আবার নিস্তব্ধ হয়ে গেল। আরুর মনটা ভার হয়ে আসে। চোখ বেয়ে উপচে পড়ে অশ্রু রাশি। ইনতিয়াজের ব্যবহারটা আরু মেনে নিতে পারছে না। ও তো ইচ্ছাকৃতভাবে এমন করেনি। তাহলে পুরুষের থেকে যত্ন আহ্লাদ পাওয়া মেয়েগুলো যেন এমনই হয়। তারা তাদের কড়া নজর সহ্য করতে পারে না, কটু কথা তো একেবারেই না। আরও তাদের বিপরীতে নয়। ইনতিয়াজ বেশ রাত করে বাড়ি ফিরল। রুমে ঢুকে দেখল পুরো রুম অন্ধকার হয়ে আছে। ইনতিয়াজ আর আলো জ্বালায় না। অন্ধকারেই মেঝেতে পা গুটিয়ে বসল, ঠিক আরুর সামনে। চাঁদের আলোয় মেয়েটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। দুহাত তুলে ছুঁয়ে দিল ঘুমন্ত আরুর মুখশ্রী। আলতো করে হাত রাখল মেদুর গালে। ইনতিয়াজের স্পর্শে আরু নড়েচড়ে আবার ঘুমিয়ে যায়। হঠাৎ করে ইনতিয়াজের এক হাত আঁকড়ে ধরে মেয়েটা। ইনতিয়াজ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। মেয়েটার ঘুম ভেঙে যায়নি তো আবার? না, গভীর ঘুমে আচ্ছন্ন।
আরুর হাতে চোখ পড়তে ইনতিয়াজের কলিজা মোচড় দিয়ে ওঠে। নিজের উপর রাগ হচ্ছে তার। ও কিভাবে এমন একটা কাজ করতে পারল? ফর্সা হাতে 5 আঙুলের ছাপ বসে গেছে। মেয়েটা ব্যথা পেয়েও টু শব্দ পর্যন্ত করেনি। উল্টো তার রাগ ভাঙাতে চেয়েছে। আর ও কিনা ওর পাখিটাকে এভাবে আঘাত করল। ইনতিয়াজ আরুর হাতটা নিজের মুঠোয় নিয়ে দীর্ঘ সময় ঠোঁট ছুঁয়ে রাখে। ইনতিয়াজের স্পর্শে মেয়েটা ঘুমের মধ্যেও কেঁপে কেঁপে উঠছে। ইনতিয়াজ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। সে অত একটা সিগারেট খায় না। মাঝে মধ্যে বন্ধুদের সাথে আড্ডায় বসলে দুই একটা টান দেয়। আজ অনেক দিন পর সিগারেট মুখে নিল। বাতাসের সাথে সিগারেটের ধোঁয়া মিশে মিলিয়ে যাচ্ছে। নারীরা একটু কিছু হলে চোখের পানি, নাকের পানি এক করে ফেলে। কিন্তু পুরুষরা শত কষ্ট পেলেও তা প্রকাশ করতে পারে না। তাই কষ্ট কমাতে একমাত্র সঙ্গী হিসেবে সিগারেট বেছে নেয়। পুরুষ মানুষ নিকোটিনের ধোঁয়া উড়িয়ে যে শান্তি পায় সে শান্তি হয়তো আর কিছুতে পায় না। আচ্ছা, সিগারেট খেলেই কি কষ্ট নিবারণ হয়? বুকের জ্বালা পোড়া কমে যায়? কমে না। বরং সিগারেটের তীব্র তাপে দগ্ধ হয় তাদের হৃদয়। বকা পুরুষ তা বুঝলে তো। ইনতিয়াজ বিকেলের কথা ভাবছে। বিকেলে ইনতিয়াজ যখন আরুকে দেখতে ব্যস্ত ছিল তখন আরও একটা চোখ আরুকে দেখছিল। মিহান। মিহানকে আরুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ইনতিয়াজ অবাক হয়েছিল। ওর দৃষ্টি অনুসরণ করে আরুর দিকে তাকাতেই ইনতিয়াজের মেজাজ খারাপ হয়ে যায়। মিহান আরুর বুকের দিকে তাকিয়েছিল। ইনতিয়াজ যেখানে বৈধতা পেয়েও আরুর দিকে অন্য দৃষ্টিতে তাকায় না সেখানে একটা বাচ্চা ছেলে কিনা এভাবে দেখছে। মিহানের রাগ আরুর উপর দেখালো। মেয়েটা এত নির্বোধ কি করে হতে পারে? আঁচল সরে গিয়েছে সেদিকে কোনো খেয়াল নেই। মেয়েদের সিক্সথ সেন্স নাকি অনেক প্রখর। কোনো ছেলে তাদেরকে দূর থেকে দেখলেও নাকি তারা বুঝতে পারে। তাহলে আরু কেন মিহানের দৃষ্টি বুঝতে পারল না? মিহান উঠতি বয়সের ছেলে। ওদের নিষিদ্ধ জিনিসের প্রতি প্রবল আগ্রহ থাকে। এ সময়ে ছেলেমেয়ে বেশিরভাগ অনৈতিক কাজে জড়িয়ে যায়। ঠিক ভুল বিচার করতে পারে না। চোখের সামনে যা দেখে তাই ভালো লাগে। তাই তো বোন সমতুল্য আরুর দিকে কামুক দৃষ্টিতে তাকাতে বিবেকে বাঁধেনি। ইনতিয়াজ মিহানকে নিজের ভাইয়ের মতো স্নেহ করে। কখনো মিথির ভাই হিসেবে আলাদা নজরে দেখেনি। ইনতিয়াজ চাইলে মিহানকে অনেক কিছু করতে পারে। কিন্তু কিছু করবে না। কারণ মিহান তো জানেই না যে ওর দৃষ্টি ইনতিয়াজের নজর এড়ায়নি। ছেলেটা জানলে নিজেই নিজের চোখে নিচে নেমে যাবে। ইনতিয়াজ দীর্ঘশ্বাস ফেলল। মিহানের কাজটা ঠিক হজম করতে পারছে না। বিষয়টা হজম করার মতো না। ইনতিয়াজ চাইলে তখন মিহানকে অনেক কিছুই বলতে পারত। চাইলে দু একটা চড় থাপ্পড় মেরে ওর ভুলটাও ধরিয়ে দিতে পারত। কিন্তু ও না কিছু বলেছে আর না কিছু করেছে। কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকা প্রয়োজন। আজ যদি ইনতিয়াজ মিহানকে কিছু বলতো বিষয়টা ভালো দেখাতো না। তাছাড়া মিথি জানতে পারলে আরও ঘেটে যেত। নিজের ভাই বলে ছেড়ে দিত না মেয়েটা। বরং তুলকালাম বাঁধিয়ে ফেলত। তাদের বন্ধুত্বে এতে কোনো প্রভাব না পড়লেও মেয়েটা লজ্জায় আগের মতো স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারত না। অস্বস্তিতে গাঢ় হয়ে থাকত সর্বদা। ভাইবোনের মধ্যে দূরত্ব তৈরি হতো তখন। দরকার কি এসব ঝামেলা করার? বিষয়টাকে ভুলে যাওয়ায় শ্রেয়। সামান্য একটা ভুল, ও এমন কিছু না। এটা নিয়ে না বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন আছে আর না কাউকে এ বিষয়ে অবগত করা দরকার। সব থেকে ভালো ব্যাপারটা সকলের অজানায় থাক। অথচ ছোট ছোট ভুলগুলো এক সময় বড় আকার ধারণ করে। পরিস্থিতি তখন হাতের বাইরে চলে যায়। চাইলেও কিছু করা সম্ভব হয় না। ছোট ছোট ভুল থেকেই লাগাম টানতে হয়। যেন পরিবর্তিতে এমন ভুল করার সাহস না পায়। কখনো আবার ছোট ছোট ভুলগুলো অদেখা করে যেতে হয় সম্পর্ক স্বাভাবিক রাখতে। সকলের অজানা, অদেখা থেকে যাক কিছু বিষয়। সবটা নির্ভর করে পরিস্থিতি, মানুষের দেখার উপর। তাছাড়া মিহানের জায়গায় অন্য কেউ থাকলে ইনতিয়াজ ভয়ঙ্কর শাস্তি দিত। সুস্থ থাকার মতো অবস্থায় রাখত না হয়তো। রবিনকে যেমন ছেড়ে দেয়নি, তার অবস্থাও খারাপ করে দিত। এখন ছেড়ে দেওয়ার একটাই কারণ মিথি। আর তাছাড়া ছেলেটাকে সে ভাইয়ের মতো দেখে। তাকে শাস্তি দিবে কি করে? আর কোন কারণে শাস্তি দিবে? তার বউয়ের দিকে খারাপ নজরে তাকানোর জন্য। ইনতিয়াজ যেন আরুর কান্না ভেজা মুখটা ভুলতে পারছে না। চোখ বন্ধ করলে মেয়েটার ক্রন্দনরত মুখশ্রী ভেসে উঠছে।
মেয়েটা কত ছটফট করেছে। তার রাগ ভাঙানোর চেষ্টা করেছিল তখন। আর সে কি না। হাতে জ্বালা অনুভব হতে ইনতিয়াজের হুঁশ ফিরে। সিগারেটের ছ্যাঁকা লেগেছে। ওর হাতে যে সিগারেট ছিল তা ভুলে গিয়েছিল। ইনতিয়াজ সিগারেটটা না ফেলে হাতে চেপে ধরল। এই হাত দিয়েই তো আজ আরুকে সে ব্যথা দিয়েছিল। কি করে পারল সে? কিছুটা শাস্তি যে তারও প্রাপ্য। সামান্য শাস্তি না হয় নিজেই নিজেকে দিল। যদি এতে মনের অস্থিরতা খানিকটা কমে আসে ক্ষতি কি তাতে? এমন হাজারো শাস্তি সে নিজেকে দিতে প্রস্তুত। ইনতিয়াজ পুরোটা রাত নির্ঘুম কাটিয়ে দিল। রাতের শেষ প্রহরে গিয়ে আরুর পাশে শুয়ে পড়ে। পিছন থেকে আরুকে জড়িয়ে পিঠে মাথা ঠেকিয়ে রাখল। আরুর কানের লতিতে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমার পাখি, আমার ভুল হয়ে গেছে। আজকে অনেক কষ্ট দিয়েছি তাই না? আর কোনোদিন অন্যের রাগ তোমার উপর দেখাবো না। ভুলেও কখনো আঘাত করব না, ঠিক এমন ভাবে। আজ বেশ বেলা করে আরুর ঘুম ভেঙেছে। নাকে এসে ঠেকল তীব্র পুরুষালী ঘ্রাণ। মনে হলো কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। আরু তাকিয়ে দেখল ইনতিয়াজ তাকে এক হাতে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এমনভাবে ধরে রেখেছে মনে হচ্ছে ছেড়ে দিলেই সে পালাবে। চুলগুলো কপালে পড়ে আছে। কেমন বেঘোরে ঘুমাচ্ছে। আরু কাল রাতে কখন ঘুমিয়েছে মনে নেই। ইনতিয়াজ ফিরল অথচ সে বুঝল না, এতটা গভীর ঘুমে ছিল যে টের পায়নি। কাল রাতে ইনতিয়াজ কখন বাড়ি ফিরল? ওকে ডাকলো না কেন? খেয়েছে তো নাকি ওর মতোই না খেয়ে ঘুমিয়ে পড়েছে? আর বেঘোরে কেন ঘুমাচ্ছে? সারা রাত কি করেছে? ঘুমায়নি নাকি? এত এত প্রশ্ন আরুর মনেই রয়ে গেল। ইনতিয়াজকে আর জিজ্ঞেস করা হয়নি। লোকটা যে ঘুমে মগ্ন। জিজ্ঞেস করবে কিভাবে? ঘুমটা ভাঙাতে ইচ্ছে করল না, থাক ঘুমাক। দেখেই বুঝা যাচ্ছে রাতে হয়তো ঘুম হয়নি ঠিক মতো। মুখটা কেমন শুকিয়ে আছে। কাল রাতের কথা যেন আরু বেমালুম ভুলে গেল। আসলেই কি ভুলে গেছে? ভুলে যাওয়া সম্ভব? আরু ঘাড় কাত করে দেয়াল ঘড়িতে সময় দেখে নিল। 9:30 বাজে। এখন না উঠলে অনেকটা দেরি হয়ে যাবে। আরু আস্তে করে নিজের উপর থেকে ইনতিয়াজের হাতটা সরিয়ে দিল। এমনভাবে সরিয়েছে যাতে ইনতিয়াজের ঘুম না ভাঙে। আরু দ্রুত নিচে নেমে সকালের নাস্তা তৈরি করা শুরু করল। আরু জানে ইনতিয়াজ কাল না খেয়ে ঘুমিয়ে গিয়েছে। এক প্রকার তাড়াহুড়ো করে সব কাজ শেষ করল মেয়েটা। বেশি কিছু করেনি। অল্প সময়ে যা পেরেছে তা করেই দৌড় লাগালো। কাভার্ড থেকে শাড়ি বের করে দৌড়ে গোসল করতে গেল। কাল রাতে কান্নার ফলে মাথা ভার হয়েছিল। গোসল না দিলে বোধহয় আরু মাথা ব্যথায় শেষ হয়ে যেত। এবার নিজেকে হালকা লাগছে। ভেজা চুলগুলো ছেড়ে টাওয়াল বারান্দায় ছড়িয়ে দিল। এখন তার কাজ ইনতিয়াজকে ঘুম থেকে তোলা। শুনছেন? কি হলো? উঠেছেন না কেন? আরু বেশ কয়েকবার ডাক দিলেও ইনতিয়াজের ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধ নেই। কি এমন ঘুমাচ্ছে যে এত ডাকার পরও উঠছে না? আরু এবার ইনতিয়াজকে আলতো হাতে ধাক্কা দিল। না কোনো খবর নেই। দেখুন 10টা বেজে গেছে, খাবেন না? না খেয়ে এভাবে ঘুমালে চলবে? এখন উঠে খেয়ে পড়ে না হয় আবার ঘুমাবেন। এবার উঠেন। উঠতে বলেছি আপনাকে। কি হলো কথা কানে যায় না? উঠছেন না কেন? মুখের উপর পানির ফোঁটা পড়তে ইনতিয়াজ চোখ মেলে তাকায়। চোখ খুলে এমন দৃশ্য দেখবে তা ভাবেনি ইনতিয়াজ। আরও ওর দিকে ঝুঁকে আছে। তার মানে এই মেয়েই ওকে ডেকে চলেছে এতক্ষণ ধরে। সারা রাত যে সে ঘুমায়নি তা কি মেয়েটা জানে? এভাবে তার ঘুম ভেঙে দেওয়ার শাস্তি দেওয়া উচিত। কি শাস্তি দিবে এ মেয়েকে? ভেজা চুল থেকে পানি ওর মুখের উপর পড়ছে। সদ্য গোসল থেকে বের হওয়ায় মনে হচ্ছে স্নিগ্ধতার চাদরে মুড়ে আছে। ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে ওর হৃৎস্পন্দন বেড়ে গেল। এমন স্নিগ্ধময়ীকে সে কি শাস্তি দিবে? সে নিজেই যেন খেই হারায়। কেমন আদুরে ভাব। একটু গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে হলো। সে কি ছুঁয়ে দিবে একটু? ইনতিয়াজ নিজের ইচ্ছেটাকে দমন না করে প্রাধান্য দিল। ছুঁয়ে দিল মেয়েটাকে। আরুকে হেঁচকা টান দিয়ে বিছানায় ফেলে দিল। ভেজা চুলে নাক ডুবিয়ে গভীর শ্বাস টেনে গলায় নাক ঘষতে লাগলো। কপাল, গাল, নাক, গলায় ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। ইনতিয়াজ হয়তো নিজের হুঁশে নেই। ঘোর লাগা চোখে ঠোঁটে দৃষ্টি নিবন্ধ করে। ইনতিয়াজের এমন চাহনিতে আরু মিয়ে যায়। কেমন হাঁসফাঁস করতে লাগলো। কোনোরকম ধরা গলায় বলল, ইমতিয়াজ। ব্যাস। আর কিছু বলতে পারল না।
ইনতিয়াজ ওর তর্জনী বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে আরুর ফাঁকা হয়ে থাকা ঠোঁট যুগল বন্ধ করে দিল। আরু হতভম্ব হয়ে ইনতিয়াজের দিকে তাকিয়ে আছে। এর আগেও ইনতিয়াজ ওর একটু আধটু কাছে এসেছে, কোলে মাথা রেখেছে, কপালে চুমু খেয়েছে, তখন তো এমন লাগেনি। কিন্তু আজ যেন ওই ঘোলাটে চোখে নিজের সর্বনাশ দেখতে পাচ্ছে। ইনতিয়াজের চঞ্চল অস্বাভাবিক চোখের দৃষ্টি এখনো আরুর ঠোঁটে নিবন্ধ। বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁটের কোণায় লেগে থাকা পানির ফোঁটাটুকু মুছে দিল। আরু নড়াচড়া বন্ধ করে মূর্তির মতো শুয়ে আছে। ইনতিয়াজের চোখ থেকে নিজের দৃষ্টি সরায়নি। আজ কেন জানি ওই চোখের ভাষা আরু বুঝতে পারছে না। ইনতিয়াজ অধৈর্য হয়ে আরুর অধরে নিজের অধর ডুবিয়ে দেয়। অনেকটা সময় পেরিয়ে গেলেও ইনতিয়াজ আরুকে ছাড়ল না, বরং নিজের সাথে আরো মিশিয়ে নেয় মেয়েটাকে। আরুর দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। ইনতিয়াজ যেন হুঁশে ফিরে আরুকে ছেড়ে দেয়, তবে নিজের থেকে দূরে সরায় না। আরুর কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, আম সরি পাখি, কালকের জন্য দুঃখিত। বিশ্বাস করো আমি এমনটা করতে চাইনি, কিন্তু নিজের রাগটাও কন্ট্রোল করতে পারেনি। আর এমন হবে না। আরও কিছু বলল না, হয়তো বলার মতো কিছু খুঁজে পেল না। একে তো প্রথমবার ওকে এভাবে কাছে টেনে নিল, তার উপর কালকের ঘটনা। ইনতিয়াজের করা কাজও ভুলতে পারছে না। কালকে ঘটে যাওয়া প্রতিটা দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। আরও চোখ বন্ধ করে নিল। ও এসব একদমই ভাবতে চায় না। ইনতিয়াজ আরুর নীরবতার কারণ বুঝল হয়তো। মেয়েটাকে কোলে করে নিচে নেমে আসে। পা দিয়ে চেয়ার টেনে বসল। হাতে টোস্ট করা ব্রেড নিয়ে তাতে এক কামড় দিয়ে আরুর মুখের সামনে ধরে। আরু চুপচাপ কামড় বসায়। কারো মুখে কোনো কথা নেই। ইনতিয়াজ নিজে খাচ্ছে কম, আরুকে খাওয়াচ্ছে বেশি। বাটি থেকে এক টুকরো আপেল নিয়ে আরুর মুখে তুলে ধরল। আরু আপেল চিবোতে চিবোতে বলল, আর খাবো না। ইনতিয়াজও আর জোর করে না। ইনতিয়াজ ভাবছে কিভাবে আরুর মন ভালো করা যায়। ও নিজেদের মধ্যে কোনো দূরত্ব চায় না। আরুকে এমন মনমরা হয়ে থাকতে দেখে ইনতিয়াজের ভালো লাগছে না। ইনতিয়াজ অনেক ভেবে ঠিক করলো আরুকে নিয়ে বের হবে। আর এমনিতেও নিজের ব্যস্ততায় মেয়েটাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। হুমায়রা, আরু ওর মায়ের সাথে কথা বলছিল। ইনতিয়াজের মুখে নিজের নাম শুনে ওর দিকে দৃষ্টি নিবন্ধ করল। মুখে কিছু না বলে মাথা উঁচিয়ে ইশারায় জানতে চাইল, কি? আরুর কাণ্ডে ইনতিয়াজ মৃদু হাসে। তবে কিছু একটা মনে করে তা আবার মিলিয়ে গেল। বাহিরে বের হব। আচ্ছা যান। আমাকে বলে যেতে হবে না। কখন ফিরবেন? বেশি রাত হবে কি? মানে আমি রাতে একা থাকতে পারি না জানেনই তো। না চাইতেও কথাগুলো বলে ফেলে। প্রথম কথাগুলো একটু জোরে বললেও শেষের কথাগুলো মিনমিন করে বলল। ইনতিয়াজের মিলিয়ে যাওয়া হাসিটা যেন আবার দৃশ্যমান হয়। কিছুটা গম্ভীর স্বরে বলল, রেডি হয়ে নাও। আমি একা যাচ্ছি, কে বলল তোমাকে? তুমিও যাবে আমার সাথে? আরুর কোনো হেলদোল না দেখে আবার বলল, আচ্ছা শোনো, বলছিলাম কি। জি বলুন। ইনতিয়াজের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে আরু জিজ্ঞেস করল। আরুর তাকানোতে ইনতিয়াজ বোধ হয় একটু হিমশিম খেল। খাওয়ারই কথা। যে মেয়ে আগে ওর দিকে চোখ তুলে তাকাত না, সে মেয়ে কিনা ওর চোখে চোখ রেখে কথা বলছে। ভয় টয় পায় না নাকি? একটু আগেও তো মিনমিন করছিল। এখন আবার কি হলো? ইনতিয়াজ একটু থেমে বলল, শাড়ি পরবে। আরু দৃষ্টি না সরিয়েই বলল, দেখতে পাচ্ছেন না শাড়ি পরেই তো আছি। আর কি শাড়ি পরব? ইনতিয়াজ হালকা কেশে গলা পরিষ্কার করে বলল, না মানে বলছিলাম কি, তুমি তো একটু পরে বোরকা পরে প্যাকেট হয়ে যাবে। আজ বোরকা না পরলে হয় না। কি? আরু ইনতিয়াজের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। আরে মেয়ে, চেঁচাচ্ছ কেন? চেঁচানোর মতো কিছু বলেছি? দিন দিন বেয়াদব হচ্ছ হুমায়রা। স্বামীর মুখে মুখে কথা বলো। ইনতিয়াজের কথায় আরু একটু থতমত খেল। ও বেয়াদবি কখন করলো? না হয় একটু উঁচু গলায় কি বলে ফেলেছে তাই বলে বেয়াদব বলবে? আরুর অভিমান না কমে ইনতিয়াজের কথায় আরো বাড়ল বোধ হয়। নিজের দৃষ্টি সরিয়ে নিচু স্বরে বলল, আমি বোরকা ছাড়া কখনো বের হয়নি। শাড়ি পরে কিভাবে বের হব? আর কেউ একজন বলেছিল তার বউ যেন অন্য কারো সামনে শাড়ি পরে না যায়। আরুর কথার ইঙ্গিত বুঝতে বাকি রইল না ইনতিয়াজের। আরু ওকে কালকের ঘটনায় মনে করিয়ে দিচ্ছে। ইনতিয়াজ আবার হাসল, প্রাণবন্ত সে হাসি। সকালে চুমু খেয়েও মেয়েটার অভিমান গেল না।
এই ছোট্ট একটা মেয়ের এত অভিমান। ইনতিয়াজও দেখবে আরু কতদিন এমন অভিমান করে থাকতে পারে। আরুকে নিয়ে ইনতিয়াজ বেরিয়ে পড়ল। মেয়েটা শাড়ি পরেনি, বরকা পরেই বের হয়েছে। ওরা শহর থেকে অনেকটা দূরে গ্রামের ভিতর ঢুকে পড়ল। লোকজনের সমাগম অনেক কম। আরু এক মনে বাহিরে তাকিয়ে আছে। কোথায় যাচ্ছে জানে না, জানার ইচ্ছেও নেই। ইনতিয়াজ যেখানে নিয়ে যাবে চোখ বন্ধ করে সেখানে যাবে। আরু হাসে। অল্প পরিচয় মানুষটার উপর কতটা বিশ্বাস জন্মেছে ওর। ইনতিয়াজ নদীর ধারে এনে গাড়ি থামালো। আরুর হাত ধরে নেমে এলো গাড়ি থেকে। নদীর তীর ঘেঁষে বেড়ে ওঠা কাশফুল বাতাসের দাপটে দুলছে। ইনতিয়াজ কতগুলো কাশফুল ছিঁড়ে আরুর হাতে ধরিয়ে দিয়ে ঘাসের উপর বসল। আরু ইনতিয়াজের কাঁধে মাথা রাখে। ইনতিয়াজ অদ্ভুতভাবে হাসল। ও জানতো এমনটাই হবে। মেয়েটা কাল ওর ব্যবহারে কষ্ট পেয়েছে। নিজের করা কাজে ইনতিয়াজ অনুতপ্ত। তাই মেয়েটার মন ভালো করার জন্য এমন একটা পরিবেশে নিয়ে এলো। চুমু খেয়ে যে ওর মন ভালো হবে না, তা ও বোধ হয় আগে থেকেই জানতো। তবে সকালে আরুর অমন রূপ দেখে নিজেকে সামলাতে পারেনি। তাই কালকের ঘটনা ভুলে গিয়ে একটা চুমু খেয়ে নিয়েছে। ইনতিয়াজও এক হাতে আরুকে জড়িয়ে ধরে। দুজনে নিশ্চুপ হয়ে পরিবেশ উপভোগ করতে লাগলো। নীলচে আকাশ যেন ধীরে ধীরে কমলা বর্ণ ধারণ করছে। সেই কমলা বর্ণের হলদেটে আলো নদীর স্বচ্ছ পানিতে নিজেদের প্রতিচ্ছবি এঁকে নিয়েছে। আকাশে ঝাঁক বেঁধে পাখিরা উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে কোনো শিল্পকার যত্ন করে রং তুলি দিয়ে তাদের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে। শরৎ মানেই প্রকৃতি নিজেকে ভিন্ন সাজে সজ্জিত করবে। শরৎ হলো শুভ্রতার প্রতীক। শরতের স্নিগ্ধতা যেন প্রকৃতিকে মোহিত করে এই প্রকৃতিতে হারিয়ে যাওয়া মানুষদের। হুমায়রা। ভালো লাগা আর ভালোবাসার পার্থক্য কি জানো? আরুকে কিছু বলতে না দিয়ে ইনতিয়াজ নিজেই বলল। ভালো লাগা হলো সাময়িক মোহ, যেটা সময়ের সাথে কেটে যায়, স্লান হয়ে আসে সমস্ত অনুভূতি, অনুরক্তি। আমাদের যে কাউকে ভালো লাগতে পারে, কিন্তু ভালোবাসা, যে কারোর জন্য ভালোবাসা আসে না, আর যার জন্য আসে তার জন্য আজন্মকাল এ অনুভূতি রয়ে যায়। সময়ের পরিক্রমায় এই অনুভূতি মিলিয়ে যায় না, বরং হৃদয় জুড়ে আন্দোলন করে বেড়ায়। ভালোবাসার নির্দিষ্ট কোনো বিশ্লেষণ নেই। চাইলেও কিছু শব্দে, কয়েক লাইনে তা প্রকাশ করা সম্ভব না। আর যা সংজ্ঞায়িত করা যায়, কয়েক লাইনে প্রকাশ করা যায় তা আর যাই হোক ভালোবাসা হতে পারে না। ভালোবাসা কারো গভীর চোখে তাকিয়ে নিজেকে অনুভব করা। ওই চোখে তাকিয়ে গোটা তুমিটাকে দেখতে পাবে। একটা কথা কি জানো? ভালোবাসা সব থেকে বেশি সুন্দর অপ্রকাশ্যে। সকলে তো ভালোবেসে তা প্রকাশ করতে মরিয়া হয়ে ওঠে। অথচ তারা জানে না অপ্রকাশ্যে ভালোবাসা ঠিক কতটা সুন্দর। দুজনে দুজনের অনুভূতি সম্পর্কে অবগত, তবুও মুখ ফুটে কিছু বলে না। এর থেকে সুন্দর অনুভূতি আর কি হতে পারে? আপনি আমার ভালো লাগা নাকি ভালোবাসা, সেটা আমি কি করে বলবো বলো? এটা তো তোমার জানার কথা, তাই না? আমি জানি না। কেন জানো না? তোমার কি আরো সময় দরকার নিজের অনুভূতি জানার জন্য? আরো আনমনে বলল। পুরো আকাশ কমলা বর্ণে ছেয়ে গেছে। ইনতিয়াজ আকাশে দৃষ্টি রেখে বলল, কালকের জন্য সরি। আরু ইনতিয়াজের দিকে তাকায়। ইনতিয়াজ কেমন মুখ কালো করে রেখেছে। আরুর মোটেও ইনতিয়াজকে এমন অবস্থায় দেখতে ভালো লাগছে না। লোকটার চোখ মুখে অনুশোচনা স্পষ্ট। আরু নিচু স্বরে বলল, কতবার সরি বলবেন? সকালে তো একবার বলেছিলেন। যতক্ষণ না তুমি ক্ষমা করবে। ইনতিয়াজের কথায় আরু অবাক হয়ে বলল, আশ্চর্য, ক্ষমা করার প্রশ্ন কেন আসছে? বিশ্বাস করুন আমি রাগ করিনি। তাহলে কি কষ্ট পেয়েছ? ইনতিয়াজের প্রশ্নে আরু কিছু বলল না। কি বলবে, সে সত্যি কষ্ট পেয়েছে। শুধু আড়ালে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে দেখে দৌড়াতে পারো না। আজব তো। আমি দেখে দৌড়াব না কি না দেখে দৌড়াব তা কি আপনার থেকে জানতে হবে? অবশ্যই জানতে হবে। এভাবে ঝড়ের গতিতে দৌড়ে এসে আমার গায়ের উপর কেন পড়লে? এবার যেন রাহি একটু বিরক্ত হলো। ঝাঁঝালো কণ্ঠে বলল, ইচ্ছে করে পড়িনি বুঝলেন। আপনি কোনো সিনেমার নায়ক না যে আপনাকে দেখে দৌড়ে আপনার গায়ে ঢলে পড়ব। আচ্ছা বেয়াদব মেয়ে তো তুমি। একে তো দোষ করলে, কই সরি বলবে? তা না, মুখে মুখে তর্ক করছো। বেশ করেছি। বেশি কথা বললে আবার একই কাজ করব। তাই করো দেখি। নেহাতি আমি ভদ্র ছেলে বলে তেমন কিছু করছি না।
আমার জায়গায় অন্য কোনো ছেলে হলে কি হতো? আবার কি হতো জিজ্ঞেস করছো? থাপড়ে গাল লাল করে ফেলতো, তাই না কি? আর আমি বুঝি ছেড়ে দিতাম? শোভন রাহির দিকে একটু ঝুঁকে ভ্রু নাচিয়ে বলল, কি করতে? রাহি ভড়কে গেলেও স্বাভাবিক গলায় বলল, দিতাম কানের নিচে দুইটা। আমাকে তো চিনে না। থাপড়ে চিনিয়ে দিতাম এই রাহিতা জামান কি চিজ। তাহলে তো তোমাকে বেয়াদব বলে ভুল করিনি। তুমি আস্ত একটা বেয়াদব। আর আপনি কি? হ্যাঁ, চেহারা দেখে ভদ্র মনে হলেও আপনি একটা অসভ্য, যার মধ্যে ভদ্রতার লেশমাত্র নেই। কি বললে তুমি? অনেকক্ষণ ধরে তোমার ফালতু কথা সহ্য করছি বিধায় ভেবো নামিয়ে বলে ছেড়ে দিব। রাহি একটা ভেঙচি কেটে বলল, আমার কোনো শখ নেই আপনার সাথে কথা বলার। নিজেই তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন। ঝগড়া কোথায় করলাম? হতভম্ব হয়ে জানতে চাইল শোভন। ওদের ঝগড়ার মাঝেই আরু বেরিয়ে এলো। ভিতর থেকে চিৎকার চেঁচামেচি শুনে মূলত বেরিয়েছে। আরুর পিছনে ছোঁয়া, শান্তাও এলো। ছোঁয়া আর শান্তা অবাক হয়ে একবার রাহির দিকে তো আরেকবার শোভনের দিকে তাকাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারল না। এখানে কি হচ্ছে? আরুর কথায় যেন রাহি একটু সাহস পেল। গলা উঁচিয়ে বলল, ভাবি দেখো না এ লোক অযথাই আমার সাথে ঝগড়া করছে। আরু জানে শোভন অযথা ঝগড়া করার ছেলে না। নিশ্চয় রাহি কিছু করেছে। আরু কিছু বলবে তার আগেই শোভন বলল, এই মেয়ে অযথা ঝগড়া করছি। তুমি কি করেছো তা বলছো না কেন? কি করেছি? হ্যাঁ, আমি তো ভাবির কাছে যাচ্ছিলাম, মাঝখান দিয়ে আপনি সামনে এসে পড়লেন। আমি সামনে এসেছি নাকি তুমি দৌড়ে আমার? শোভন কিছু একটা ভেবে থেমে গেল। ছোট বোনদের সামনে এভাবে নিশ্চয় গলা ফাটিয়ে এমন কথা বলা যায় না। পরে এই নিয়ে সবাই মজা উড়াবে। যা ফাজিল সবগুলো। কি হলো ভাইয়া, থেমে গেলে কেন? দুষ্টু হেসে ছোঁয়া জিজ্ঞেস করল। ছোঁয়ার কথায় শোভন একটা ধমক দিতে গিয়েও আরুর কথায় চুপ হয়ে গেল। ছোঁয়া এখন শুনতে হবে না। ভিতরে চল। আরু ওদের দিকে তাকিয়ে বলল, রাহি চলো, ভিতরে যাই। ভাইয়া তুমিও এসো। ভিতরে গিয়ে সবাই নানা কথায় ব্যস্ত হয়ে পড়ে। রাহি সবাইকে পুরো বাড়িটা ঘুরিয়ে ছাদে নিয়ে গেল। পুরো ছাদ জুড়ে বাহারি রঙের ফুলের গাছ। খালি ছাদটা কোনায় কোনায় গাছে ভরপুর। আরও ইনতিয়াজকে বলে কয়েকদিন আগে গাছগুলো আনিয়েছে। বিভিন্ন মৌসুমের গাছ আছে বিধায় অনেক গাছে ফুল নেই। দিনের অনেকটা সময় আরুর গাছগাছালির পিছনে কেটে যায়। নয়তো আরুর মতো ভীতু মেয়ে এত বড় বাড়িতে এত সময় একা থাকতে পারে? ছোঁয়া এত বড় বাড়ি দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। বিয়ের দিন আরুর সাথে ও বাড়ি থেকে কেউ আসেনি। আজই প্রথম এলো। আজও আসা হতো না। শুধুমাত্র তৌসিফের পাগলামিতে সবাই এসেছে। বইয়ে মুখ গুজে থাকা শান্ত ছেলেটা হঠাৎ করে অশান্ত হয়ে গিয়েছিল। সকাল সকাল বায়না ধরেছে আরুদির কাছে যাবে বলে। প্রথমে কেউ রাজি না হলেও পরে রাজি হয়ে গেল। যেহেতু বিয়ের পর কারোরই এ বাড়িতে আসা হয়নি তাই ছেলেমেয়েগুলোকে পাঠিয়ে দেয়। সবাই সারা বাড়ি ঘুরে বেড়ালেও তৌসিফ আরুর সাথে রান্নাঘরে বসে রয়েছে। দুজন মানুষের জন্য ভাইয়া এত বড় বাড়ি কেন বানিয়েছেন? ছোঁয়ার অবাক তার লেশ এখনো কাটেনি। মূলত আরু এ বাড়িতে কিভাবে থাকে ভেবে মেয়েটা অবাক হচ্ছে। ছোঁয়ার কথায় রাহি মুচকি হেসে বলল, আসলে মামা মামির এমন একটা বাড়ির স্বপ্ন ছিল। তাই ভাইয়া তাদের ইচ্ছে অনুযায়ী এত বড় বাড়ি বানিয়েছে। ওহ, হুম। আচ্ছা তখন তুমি ভাইয়ার সাথে কি নিয়ে ঝগড়া করছিলে? শান্তার কথায় রাহির হাসিমাখা মুখ নিমিষেই রাগে পরিণত হলো। মিছে হেসে বলল, আরে বলো না ভাবিকে জড়িয়ে ধরতে গিয়ে। কি? এটা বলো না যে তুমি আরুদিকে জড়িয়ে ধরতে গিয়ে ভুলে ভাইয়াকে জড়িয়ে ধরেছ। ছোঁয়ার কথায় রাহি হতভম্ব হয়ে বলল, আরে না, জড়িয়ে ধরবো কেন? না দেখে দৌড়াতে গিয়ে ওনার উপর পড়ে গিয়েছিলাম এই যা। রাহির কথায় ওরা দুজন অট্টহাসিতে ফেটে পড়ে। রাহি এবার বুঝল তখন শোভন কেন চুপ হয়ে গিয়েছিল। নিজে বলে এখন নিজেই যেন লজ্জা পাচ্ছে। ছোঁয়া আর শান্তাকে দেখে মনে হচ্ছে হাসতে হাসতে মরে যাবে। খাবার টেবিলে বসে শোভন পড়েছে আরেক জ্বালায়। সবাই যে যার মতো বসে পড়েছে। শুধুমাত্র রাহির পাশের চেয়ারটাই খালি। শোভন কোনো কিছু না ভেবে বসে তো পড়ল। কিন্তু এখন মনে হচ্ছে ওর বসা উচিত হয়নি। ছোঁয়া আর শান্তা ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। শোভন প্রথমে ব্যাপারটা খেয়াল না করলেও এখন ঠিক খেয়াল করেছে।
আর ও বুঝতে পারল রাহির পাশে বসায় ওরা হাসছে না, ওরা হাসছে অন্য কারণে। আর সেই কারণটা কি তা বুঝতে বাকি রইল না ওর। মাথামোটা মেয়েটা নিশ্চয় সব বলে দিয়েছে। বুদ্ধিশুদ্ধি বলতে সব গোবর। ছা, কি বলছি, গোবর দিয়েও তো সার হয়। এই মাথামোটা মেয়ে তো কোনো কাজেই দেবে না। এই মেয়ে দাঁড়াও, তুমি ছোঁয়া আর শান্তাকে কি বলেছ? প্রচণ্ড আক্রোশ নিয়ে রাহির দিকে প্রশ্ন ছুড়ে দিল শোভন। রাহি সেসবে খুব একটা পাত্তা দিল বলে মনে হলো না, বরং গলা উঁচিয়ে বলতে লাগলো, আপনি নিজে গিয়ে জিজ্ঞেস করেন। আমি ওদের কি বলবো? কিছু বলনি বলছো? তাহলে ওরা তখন হাসছিল কেন? আমি কি করে বলবো? তখন ছাদে শুধু আপনার উপর পড়ে যাওয়ার ব্যাপারটা বলেছিলাম। এখন ওরা যদি ওই বিষয়টাকে কেন্দ্র করে আপনাকে নিয়ে হাসাহাসি করে তবে আমার কিছু করার নেই। আচ্ছা। শোভনের আচ্ছা বলাটা ঠিকভাবে নিতে পারল না রাহি। চোখ ছোট ছোট করে কয়েক পলক তাকিয়ে দ্রুত বসার ঘরে পা বাড়াল। বাকিরা বসার ঘরেই আছে। দরজায় আরুর জায়গায় রাহিকে দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে রইল ইনতিয়াজ। কেমন অদ্ভুতরে প্রশ্ন করল, তুই এখানে? তোর ভাবি কই? ইনতিয়াজের এমন প্রশ্নে রাহির প্রবল হাসি পেল। না হেসে ভাবল একটু মজা নেওয়া যায়। চোখ মুখে গম্ভীর ভাব এনে দৃঢ়ভাবে জবাব দিল, ভাবি তো নেই। নেই মানে? কোথায় গেল? সকালে না দেখে গেলাম। ইনতিয়াজের কথায় এবার রাহি না হেসে পারল না। প্রতিদিন আরু দরজা খুলে ইনতিয়াজের জন্য অপেক্ষা করে। হঠাৎ করে আরুর জায়গায় রাহিকে দেখে একটু হতভম্ব হয়ে গিয়েছিল। তাই তো এমন উদ্ভট প্রশ্ন করে বসে। ইনতিয়াজ ভুলে গিয়েছে আরু আর যাই হোক রাগ করে বাবার বাড়ি যাওয়ার মতো মেয়ে না। কিন্তু আরুর উপর ওভাবে রাগ দেখানোর পর ইনতিয়াজের এমন ভয় পাওয়াটা স্বাভাবিক। ইনতিয়াজের দাঁড়িয়ে থাকা অবস্থায় আরু পানির গ্লাস নিয়ে ছুটে এলো। ইনতিয়াজ তার অভিমানী বউকে দেখতে লাগলো। কোমরে শাড়ির আঁচল গুজে ওর দিকেই এগিয়ে আসছে। মেয়েটা সত্যি অন্যরকম। আর 5টা মেয়ের থেকে একেবারে আলাদা। আরুর জায়গায় অন্য কোনো মেয়ে হলে ওই ঘটনাকে কেন্দ্র করে কি কাণ্ডটাই না করত। কিন্তু আরু খুব স্বাভাবিকভাবে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। ইনতিয়াজের নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। একদম মনের মতো একটা মানুষ পেয়েছে। মেয়েটাকে কই আদুরে আদুরে রাখবে, তা না কত বড় আঘাতটাই না দিল। ওই ঘটনার কথা মনে পড়লে ইনতিয়াজ তীব্র অনুশোচনায় দগ্ধ হয়। আরুর তো কোনো দোষ ছিল না। তাহলে ও কেন নিজের রাগ দমন করতে পারল না? আরু যতই উপরে উপরে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, ইনতিয়াজ জানে আরু কতটা কষ্ট পেয়েছে। রাহি আরুকে দেখে সরে গেল। আরু ইনতিয়াজকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো? বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? ইনতিয়াজ ভিতরে এসে এক প্রকার অবাক হয়ে গেল। কেননা শোভন, তৌসিফ, শান্তা, ছোঁয়া, রাহি সবাই মিলে যে যার মতো কথায় মেতে আছে। আরু ইনতিয়াজের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিন, পানিটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন। ওদের সাথে কথা বলি আগে। আরু নিচু স্বরে বলল, না, আগে ফ্রেশ হয়ে আসুন। পরে ওদের সাথে কথা বলবেন। ওরা সবাই এখানেই আছে। চলে যাচ্ছে না। আরু এক পর্যায়ে ঠেলে ইনতিয়াজকে উপরে পাঠিয়ে দিল। ইনতিয়াজ যেন নিজের হতভম্বতা কাটিয়ে উঠার সুযোগ পাচ্ছে না। আরু তো এমন করে না কখনো, তাহলে? আর ওই ঘটনার পর রাগ না করুক আরুর অন্তত উচিত ইনতিয়াজকে এড়িয়ে চলা। তাও করছে না মেয়েটা। এমন করছে যেন কিছুই হয়নি। আসলেই কি ঘটা করে রাগ, অভিমান করার মতো কিছু হয়েছে? হয়নি তো। তাদের মধ্যে তো সবকিছু ঠিকঠাক আছে। কি সুন্দর অবলীলায় একে অন্যের সাথে মানিয়ে নিচ্ছে। প্রতিটা স্বামী স্ত্রীর উচিত একে অপরকে বুঝে চলা। একসঙ্গে চলতে গেলে ঝামেলা হবেই। তাই বলে সেটাকে ধরে বসে থাকলে হবে না। সর্বদা চেষ্টা করতে হবে যাতে সংসারে অশান্তি, ঝামেলা না হয়। আর ঝামেলা হলেও সেটা বড় আকার ধারণ করার আগেই মিটিয়ে নিতে হবে। সব থেকে বড় কথা দুজন দুজনকে বুঝতে হবে। শুধু একজনের বুঝাতে কাজ হবে না। একে অন্যের সুবিধা অসুবিধা, ভালো লাগা, মন্দ লাগা সব দিকে খেয়াল রাখতে হবে। মোট কথা গোটা একটা মানুষকে বুঝে চলতে হবে। ব্যাপারটা কিন্তু মোটেও সহজ নয়। ইনতিয়াজ ফ্রেশ হয়ে আসতে সকলে ইনতিয়াজকে ঘিরে ধরল। এ কয়েক দিনে ইনতিয়াজের সাথে সবাই ভালোভাবে মিশে গিয়েছে। রাতের বেলা সবাই মিলে রান্না করার জেদ ধরল। অবশ্য বুদ্ধিটা ছোঁয়া দিয়েছে। ওরা সংখ্যায় মোটামুটি অনেকজন।
একা হাতে এত মানুষের রান্না করাটা কষ্টকর। তবুও দুপুরবেলা আরু একা হাতে সব কাজ করেছে। ওরা সাহায্য করতে চাইলেও আরু করতে দেয়নি। তৌসিফ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আরুকে সঙ্গ দিয়েছিল এই যা। আরু রান্না জানলেও শাহানা কখনো আরুকে তেমন রান্না করতে দেয়নি। তিনি থাকতে তার আদরের মেয়ে কেন রান্না করবে। আরু মাঝে মধ্যে মায়ের নিষেধাজ্ঞা অমান্য করে টুকটাক কিছু কাজ করত এই যা। কিন্তু এত মানুষের রান্না কখনো একা হাতে করা হয়নি। তাই তো আরুর কষ্ট লাঘব করার জন্য সবার এই সিদ্ধান্ত। আরুকে জোর করে বের করে দিয়ে নিজেরা রান্নাঘর দখল করে নিয়েছে। যেহেতু রাতের খাবার, তাই সবাই মিলে নুডলস আর হালকা পাতলা ভাজাপোড়া করার কথা ভেবে যে যার মতো কাজে লেগে গেল। তবে শোভন পড়েছে মাইনকার চিপায়। ওকে পেঁয়াজ কাটার দায়িত্ব দেওয়া হয়েছে। বেচারা কোনোদিন রান্নাঘরের ধারের কাছেও যায়নি। আর তাকে কিনা সবাই এভাবে জব্দ করছে। শোভন একে একে কাজে ব্যস্ত থাকা 3 রমণীর দিকে তাকালো। তারা যে ইচ্ছে করে ওকে শায়েস্তা করার জন্য এ কাজ দিয়েছে তা বেশ বুঝতে পারছে। কোনোরকম চোখের পানি ফেলে নিজের কাজ সম্পূর্ণ করল। শোভনের এ অবস্থা দেখে রাহি তো হেসে কুটি কুটি। শোভন কয়েকবার চোখ রাঙালেও কাজ হয়নি। অবশেষে বহু যুদ্ধ করে রান্না শেষ করল। ওদের হাবভাব দেখে মনে হচ্ছে ওরা অসাধ্য সাধন করেছে। রান্নাঘরের অবস্থা বেহাল। আরু দেখার আগেই সবকিছু গুছিয়ে নেয়। নুডলস থেকে শুরু করে ভাজাপোড়া সবই ভালো হয়েছে। সবাই তো খুশিতে আটখানা। আরুকে নিয়ে ইমতিয়াজ বারান্দায় বসে আছে। বসে আছে বললে ভুল হবে। আরু বসে আছে আর ইমতিয়াজ ওর কোলে মাথা রেখে শুয়ে আছে। আরু আকাশ দেখছে আর ইমতিয়াজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হুমায়রা, আমাকে কি ক্ষমা করা যায় না? তোমায় কি খুব বেশি কষ্ট দিয়েছি? আমি কষ্ট পাইনি। বারবার ক্ষমা চেয়ে কেন নিজেকে ছোট করছেন? নিজেকে ছোট কথায় করা হচ্ছে। তুমি ভুল করলে কি আমার কাছে ক্ষমা চাইবে না? তখন কি তোমার নিজেকে ছোট করা হবে, বা এইটা মনে হবে যে তুমি আমার কাছে বারবার ক্ষমা চেয়ে নিজেকে ছোট করছো? আমি তেমনটা বলিনি। তাহলে তোমায় আমি কষ্ট দিয়েছি, অথচ তুমি আমায় ভালো মন্দ কিছু বলনি পর্যন্ত। খুব স্বাভাবিক আচরণ করছো। তবে কি আমার অস্বাভাবিক আচরণ করা উচিত? প্রশ্নবিদ্ধ চাহনিতে ইমতিয়াজের দিকে তাকালো আরু। আরুর চাহনি দেখে ইমতিয়াজ হাসল। আলতো হেসে বলল, অস্বাভাবিক আচরণ কেন করবে? আমায় ক্ষমা করো, তাহলেই হবে। সত্যি বলছি, আমি কষ্ট পাইনি। কষ্ট পাওনি বলছো? আরু মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। সে কষ্ট পায়নি। আমি কেন বিশ্বাস করব তুমি সত্যি বলছো? এমনও তো হতে পারে আমি যেন নিজেকে অপরাধী না ভাবি সেজন্য মিথ্যা বলছো। কি করতে হবে? আরুর প্রশ্নে ইমতিয়াজ অদ্ভুতভাবে হাসল। একদম স্বাভাবিক কণ্ঠে বলল, চুমু খাও। ইমতিয়াজের কথায় আরুর চলতি হাত থেমে গেল। ইমতিয়াজ সময় ব্যয় করল না। মুহূর্তে উঠে আরুকে নিজের কোলে নিয়ে ওর ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। সময়টা অক্টোবরের মাঝামাঝি। সকাল থেকে আবহাওয়া কেমন গুমোট ভাব। হয়তো আরুর মতো তাদেরও মন খারাপ। একটু কিছু হলে ভারী বর্ষণ হবে। আরু টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে। সামনে অবহেলায় পড়ে আছে বই। সেদিকে তার ধ্যান নেই। বিয়ের পর আরুর একেবারে ভার্সিটি যাওয়া হয় না। কিছুদিন পর পরীক্ষা। এখন না পড়লেই নয়। তাই তো বই নিয়ে বসেছিল। কিন্তু পড়া আর হলো কই। এক পাতা, 2 পাতা করে পরপর অনেক পাতা উল্টাতে থাকলো। পড়ার টরাও হলো না। হবে কি করে? আরু তো পড়া লাটে উঠিয়ে ইমতিয়াজের ভাবনায় মত্ত। আরুর কিছু ভালো লাগছে না। আজ 3 দিন হলো ইমতিয়াজ বাড়িতে নেই। পুরো বাড়িতে আরু একা। 3টে দিন আরু কিভাবে কাটিয়েছে আরু জানে। আরুর অস্থিরতা যেন ক্ষণে ক্ষণে বাড়ছে। ইমতিয়াজকে ছাড়া আজকাল কিছু ভালো লাগে না। বিয়ের প্রতি যে মেয়েটার অনীহা ছিল সে এখন রীতিমতো নিজের বৈধ প্রেমিক পুরুষকে চোখে হারায়। সন্ধ্যা হতে না হতেই আকাশে কালো মেঘ জমা হলো। অচিরেই সবকিছু অন্ধকারে ছেয়ে যায়। আরু বারান্দায় দাঁড়িয়ে ইমতিয়াজের কথা ভাবছে আর রহস্যে ঘেরা আকাশকে অবলোকন করছে। ঝলমলে রোদ উজ্জ্বল আকাশ আজ আরুকে হাতছানি দিচ্ছে না। বরং আরুর ছোট্ট মনে ভয় ঢুকিয়ে দিল। আরুর এখন মনে হচ্ছে বাবার বাড়িতে না গিয়ে সে অনেক বড় ভুল করেছে। এতটা আবেগী হওয়া উচিত হয়নি। এখন কিভাবে থাকবে? ভয় করছে ভীষণ। আরুর ভাবনার মাঝে হুট করে ঝুম বৃষ্টি নেমে এলো। উপভোগ করার মতো পরিবেশ হলেও আরুর কাছে ভয়ঙ্কর ঠেকল এই ঝড়ো হাওয়া।
ইনতিয়াজের কাজ শেষ হওয়ায় বাড়ি ফেরার কথা চিন্তা করল। কারণ এখানে থেকে লাভ নেই। আরুর কথা মনে পড়ছে। মেয়েটা নিশ্চয় ওর উপর অভিমান করে আছে এই কয়েকদিন যোগাযোগ না করাই। ইনতিয়াজ যে ইচ্ছে করে যোগাযোগ করেনি তা না। এ কদিন অনেক ব্যস্ত সময় পার করেছে। কথা বলার সুযোগ করে উঠতে পারেনি। আবার একদিকে বলতে গেলে ইচ্ছে করেই কথা বলেনি। মেয়েটার অভিমানী মুখ দেখার আশায়। আরও নিশ্চয় ইনতিয়াজকে দেখে চমকে যাবে। ইতোমধ্যে 7টা বেজে গিয়েছে। আর দেরি করা ঠিক হবে না। ইনতিয়াজ ড্রাইভ করা শুরু করল। যেহেতু কবে আসবে তার ঠিক নেই তাই আর সাথে করে ড্রাইভার আনেনি। বাইরের আবহাওয়া খুব একটা ভালো না। বৃষ্টির ঝাপটায় ঠিকভাবে ড্রাইভও করা যাচ্ছে না। পুরো রাস্তায় ফাঁকা। হঠাৎ দু একটা গাড়ি খুব দ্রুত পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ইনতিয়াজ গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তবে বৃষ্টির প্রকোপে খুব একটা জোরে চালাতে পারছে না। আগের চেয়ে গতি কিছুটা কমিয়ে আনে। নয়তো বৃষ্টির যে প্রকোপ, এই বৃষ্টিতে এত স্পিডে গাড়ি চালালে দুর্ঘটনার কবলে পড়তে হবে তা নিশ্চিত। ইনতিয়াজ ভাবছে আরুকে কি তার আসার কথা জানাবে নাকি সারপ্রাইজ দিবে। সারপ্রাইজ দিলে ব্যাপারটা মন্দ হয় না। বউকে একটু আধটু সারপ্রাইজ দেওয়া উচিত। ঘন্টা দেড়েক বাদে বৃষ্টির দাপট কিছুটা কমে আসে। তবে থামেনি। ইনতিয়াজ হাত ঘড়িতে সময় দেখে নিল, রাত 11টা ছুঁই ছুঁই। ইনতিয়াজ ভাবছে এত রাতে আরুদের বাড়িতে যাওয়া ঠিক হবে না। ওর নিজের এলাকায় যেতে আরও ঘন্টা তিনেক সময় লাগবে। আবার আরুদের বাড়িতে যেতে 2 ঘন্টার মতো। এত রাতে না যাওয়াই ভালো। আরুকে সারপ্রাইজ দেওয়ার কথা আপাতত ছেড়ে ফেলল। কাল সকালে না হয় মেয়েটাকে চমকে দেওয়া যাবে। কথাটা ভেবে ইনতিয়াজ মুচকি হাসে। দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভে মনোযোগ দেয়। রাত প্রায় 2:30টায় ইনতিয়াজ বাড়ির সামনে গাড়ি থামায়। এতটা পথ একা ড্রাইভ করে শরীর চলছে না। দুর্বল শরীরটা গাড়ির সিটে হেলিয়ে দিল। কতক্ষণ চোখ বন্ধ করে থেকে ধীরে সুস্থে গাড়ি থেকে নেমে বাড়ির পথে হাঁটা ধরে। বাড়ির সদর দরজা খোলা পেয়ে ইনতিয়াজ দুশ্চিন্তায় পড়ে গেল। আরু কি সদর দরজা না লাগিয়েই বাড়ি চলে গেল? আরু তো এত কাণ্ডজ্ঞানহীন না। তবে ইনতিয়াজ আর ভাবতে পারছে না। এখন মনে হচ্ছে মেয়েটার খোঁজ নেওয়ার দরকার ছিল। এমন বোকামি ও কি করে করতে পারল? ভাবতেই রাগে মাথা ফেটে যাচ্ছে। যত দ্রুত সম্ভব সিঁড়ি বেয়ে উপরে উঠল। বুক দুরুদুরু করছে। ইনতিয়াজ কি ভয় পাচ্ছে? রুমের দরজাও হাট করে খোলা। ইনতিয়াজ শব্দ ছাড়া রুমে প্রবেশ করে। পুরো ঘর জুড়ে ঘুটঘুটে অন্ধকার বিরাজমান। ঝিঝি পোকার আওয়াজ এসে কানে বাড়ি খাচ্ছে। গায়ের শার্টটা বৃষ্টির ফোঁটায় ভিজে শরীরে আটসাঁট হয়ে লেগে রয়েছে। শার্টের বোতাম খোলার জন্য হাত দিতেই কেমন যেন কান্নার শব্দ কানে বাড়ি খেল। বৃষ্টির শব্দ আর কান্নার শব্দ একসঙ্গে কেমন অদ্ভুত শোনাচ্ছে। ইনতিয়াজের হঠাৎ করে আরুর কথা মাথায় এলো। এতক্ষণ কেন ওর কথা মাথায় আসেনি? সদর দরজা খোলা পেয়েই ওর বুঝা উচিত ছিল মেয়েটা বাড়ি যায়নি। ভাবতেই রাগ যেন আরো বেড়ে গেল। এই মুহূর্তে মেয়েটাকে খুন করতেও ওর হাত কাঁপবে না। ইনতিয়াজ পুরো ঘরে একবার নজর বুলিয়ে বারান্দায় পা বাড়ায়। আরু দুপা ভাঁজ করে মাথা ঠেকিয়ে ফ্লোরে বসে আছে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, শরীর মৃদু কাঁপছে, শাড়ির আঁচল গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। ইনতিয়াজের পা যেন আটকে গেল। সামনে এগোনোর শক্তি পাচ্ছে না। নিজেকে কোনোরকম সামলে আরুর দিকে পা বাড়ায়। আরুর কাঁধে হাত রেখে খুব নিচু স্বরে ডাকল, হুমায়রা। আরু চকিতে মাথা তুলে তাকায়। কান্নার দরুন চোখ দুটো ফুলে কাজল লেপটে গিয়েছে। সাদা শাড়ি পরায় শরীরের ভাঁজ দৃশ্যমান। ইনতিয়াজ হোক গিলোল। আকাশে গোলথালার মতো চাঁদ উঠেছে। চাঁদের আলোয় আরুর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। ইনতিয়াজকে দেখে আরু যেন জান ফিরে পায়। দুহাত দিয়ে ঝাপটে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। অনেকক্ষণ ধরে কান্না করাই গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ভাঙা গলায় কোনোরকমে বলল, ইনতিয়াজ আমি আপনাকে ডেকেছিলাম। আপনি আসেননি। আরুর কথা শুনে ইনতিয়াজের বুক মোচড় দিয়ে ওঠে। আরু আস্তে ধীরে নিজের ভার ছেড়ে দিল ইনতিয়াজের উপর। শরীর নেতিয়ে পড়ছে। ইনতিয়াজ সযত্নে আরুর ছোট শরীরটা নিজের সাথে মিশিয়ে নেয়। ইনতিয়াজ আরুকে এভাবে এখানে মোটেও আশা করেনি। ও জানে আরু একা থাকতে পারে না। তাই বারবার বলে গিয়েছিল যাতে ও বাড়িতে চলে যায়। কিন্তু মেয়েটা যে যাবে না তা যদি একবার বুঝতে দিত ওকে। ইনতিয়াজ আর ভাবতে পারছে না।
ওর উচিত ছিল নিজে আরুকে ও বাড়িতে রেখে আসা। এত বড় ভুল কি করে করতে পারল? ইনতিয়াজ আলগোছে আরুকে কোলে তুলে নেয়। মেয়েটা নিভু নিভু চোখে তাকিয়ে আছে। পুরো শরীর ঠান্ডায় অসাড় হয়ে আসছে। ইনতিয়াজের বুক কাঁপছে। আরুর চুলের ভাঁজে হাত গলিয়ে আলতো করে চুমু খেল। বরফ হয়ে থাকা হাত দুটো নিজের মুঠোয় নিয়ে গরম করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। ইনতিয়াজ আরুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আরুর শরীরের কম্পন কমার পরিবর্তে বেড়ে চলেছে। শরীরটাও কেমন গরম হয়ে আসছে। জ্বর আসবে নাকি? ইনতিয়াজ এখন কি করবে বুঝে উঠতে পারছে না। এদিকে নিজের শরীরটাও চলছে না। এতটা পথ জার্নি করে এসে ভেবেছিল একটা ঘুম দিবে। তা আর হলো কই? ইনতিয়াজ আরুর দিকে অপলক তাকিয়ে আছে। দেখছে মেয়েটাকে। বোকা পাখিটা এত পাগলামি করবে জানলে ওকে রেখে যেত না। সময়ের ব্যবধানে মেয়েটা যে ওর প্রতি আকৃষ্ট হয়ে নিজের এ হাল করবে কে জানত। ইনতিয়াজ হালকা ঝুঁকে আরুর কপালে চুমু খেল। সরে আসতে নিলেই আরু ওর শার্টের কলার চেপে ধরে। ইনতিয়াজ না সরে আরেকটু ঝুঁকে আলতো করে আরুর গাল চেপে জিজ্ঞেস করল, কি? আরু মৃদু স্বরে বলল, যাবেন না? আমার কাছে থাকেন। আমি এখানেই আছি। কোথাও যাচ্ছি না। না। চলে যাবেন। আমি আমি জানি আপনি চলে যাবেন। যাব না তো শোনা। পাগলামি করছো কেন? আমি পাগলামি করছি বলেই মেয়েটা কেঁদে দিল। আরুর কান্না দেখে ইনতিয়াজ হতভম্ব হয়ে গেল। হঠাৎ করে কেন কাঁদলো ঠিক বুঝে উঠতে পারছে না। কোমল স্বরে জিজ্ঞেস করল, কি হলো, কাঁদছো কেন? আমি কি তোমাকে বকেছি? আরু আদুরে বিড়াল ছানার মতো ইনতিয়াজের সাথে লেপ্টে বলল, না তো। তবে কাঁদছো কেন? বলো আমায়। না বললে আমি বুঝবো কি করে? আরুকে চুপ থাকতে দেখে ইনতিয়াজ আবার বলল, কি হলো? কথা বলছো না কেন? আচ্ছা তুমি কি ভয় পাচ্ছ? কিছু হবে না। দেখো আমি আছি। আর বলতে পারল না। আরুর কাজে ইনতিয়াজ যেন বাকরুদ্ধ হয়ে গেল। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কোনোরকম ধরা গলায় বলল, হুমায়রা, কি করলে? কি করলাম? তুমি? আমি কি? কি করেছো? হম। ইনতিয়াজের রাগমিশ্রিত স্বর। কি হলো? কি হবে? হুমায়রা তুমি ঠিক নেই। ঠিক আছি আমি। না, ঠিক নেই। জ্বরের ঘোরে আছো তাই। ঠিক থাকলে আমায় এভাবে চুমু খেতে পারতে না। মানছি আমি কয়েকবার তোমার কাছে গিয়েছি, তোমায় ছুঁয়েছি। কিন্তু কিন্তু কি? কিন্তু তুমি তো কখনো আমার কাছে আসোনি। তাহলে আজ কেন? আমার ছোঁয়া কি আপনার ভালো লাগেনি? ছলো ছলো চোখে চেয়ে আরু বলল, ভালো লাগবে না কেন সোনা? ভালো লেগেছে তো। আমি তো তোমায় কাছে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। চাইলে তো প্রথম দিন কাছে টেনে নিতে পারতাম। সেই অধিকার ছিল আমার। তবুও কেন নেইনি জানো? আরু মাথা নাড়িয়ে না বুঝাল। মানে সে জানে না। কারণ আমি চেয়েছি তুমি স্বইচ্ছে, সজ্ঞানে ভালোবেসে আমার কাছে আসো। আজ এসেছি তো। কেন এসেছো? ভালোবেসে তো আসোনি। ঘোরের মাঝে এসেছো। না না আমি একদম ঠিক আছি। কপালে হাত রেখে বলল, দেখুন আমি একদম ঠিক আছি। আমি ঘোরের মাঝে আসিনি। তাহলে বলছো ইচ্ছে করে এসেছো? জানি না। জানো না মানে? জানি না বললে তো হবে না। আমাকে বুঝিয়ে বলতে হবে। আপনি অনেক খারাপ। আমি আপনি। মেয়েটা নিজের অনুভূতি প্রকাশ করতে পারছে না। কথা আটকে আসছে। কি? ইনতিয়াজের থেকে খানিকটা দূরে সরে গেল আরু। প্রত্যুত্তর করল না আর। কথার পিঠে কথা বলতে ইচ্ছে করছে না। চুপচাপ চোখ বুজে রইল। ইনতিয়াজ আরুর চোখের পাতায় চুমু খায়। বন্ধ চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইনতিয়াজ হয়তো তা দেখল। হাত বাড়িয়ে মেয়েটাকে নিজের কাছে টেনে নেয়। দুজনের নিঃশ্বাসের আনাগোনা বেড়ে চলেছে। বৈধ ইচ্ছেরা অন্তরিন্দ্রিয় থেকে কাছে পাওয়ার তীব্র বাসনা জানান দিচ্ছে। এতদিন যা করেনি, আজ এই গভীর রাতে তা করতে চলেছে ইনতিয়াজ। আরুর চোখের ভাষা বুঝতে মোটেও অসুবিধা হয়নি ইনতিয়াজের। ওই চোখের ভাষা যে সে বুঝে। আরুর চোখে তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। সব লজ্জা, দ্বিধা দূরে সরিয়ে মেয়েটা তাকে নিজ থেকে কাছে চাইছে। সে ফিরিয়ে দেবে কেমন করে? ফিরিয়ে দেওয়াটা যে ঠিক হবে না। আরুর মনে তখন নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভাববে ইনতিয়াজ হয়তো তাকে চায় না, নয়তো কি এমন দূরে ঠেলে দেয়। ইনতিয়াজ তো এমনটাই চেয়েছিল। তার পাখি নিজ থেকে এসে ধরা দিবে। আজ তার চাওয়া পূরণ হয়েছে। তবে এই দূরত্ব কেন? আর কত দূরে থাকবে?
তারও তো মন চায় পাখিটাকে আদরে আদরে ভরিয়ে দিতে। ইনতিয়াজ নিজেদের মধ্যকার দূরত্বটুকু কমিয়ে আরুকে কাছে টেনে নেয়। কাল বিলম্ব না করে আদুরে পরশ দিতে লাগলো সারা অঙ্কে। আরও নিজেকে উজাড় করে দেয় মানুষটার কাছে। রাতের গভীরতায় ওদের শ্বাস প্রশ্বাস প্রবল হচ্ছে, বেড়ে চলেছে উন্মাদনা। সকালে ঘুম ভাঙতেই আরু নিজেকে ইনতিয়াজের বুকে আবিষ্কার করল। লজ্জায় বুঁদ না হয়ে ইনতিয়াজকে দেখতে লাগলো মেয়েটা। লজ্জা যে লাগছে না তা না, বরং কাল রাতে নিজের করা কাজে লজ্জারা এসে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরেছে তাকে। জ্বরের ঘোরে কি আবোল তাবোল বকেছে কে জানে। আবার আলতো করে চুমু খেয়েছিল। ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আরুর। নিজ থেকে কি বেহায়াপনায় না করল। যদিও একটু ঠোঁটে ঠোঁট ছুঁয়েছে, তবুও এই মুখ ইনতিয়াজকে দেখাবে কি করে। ইনতিয়াজ এখনো ঘুমে মগ্ন। আরও উল্টো ঘুরে ঘড়ির দিকে তাকাতে নিলেই শরীরে ব্যথা অনুভব হলো। সুখ নামক এ ব্যথার কাছে শরীর ব্যথা যেন তুচ্ছ। ভালোবাসার মানুষের ছোঁয়ায় এত সুখ জানলে বোধ হয় মেয়েটা অনেক আগেই স্বামী নামক পুরুষটার কাছে নিজেকে উজাড় করে দিত। আরও ব্যথাকে দূরে সরিয়ে দ্রুত গোসল সেরে রান্নাঘরে পা বাড়াল। কাজ করা অবস্থায় পেটে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠে মেয়েটা। ঘাড় ঘুরিয়ে পিছনে থাকা মানুষটার দিকে তাকানোর প্রয়াস করল না। ইনতিয়াজের ভেজা চুলের পানিতে আরুর কাঁধ ভিজে যাচ্ছে। এ লোক এমন নিঃশব্দে কখন এসে তার পিছনে দাঁড়িয়েছে। আরুর সাড়া না পেয়ে ইনতিয়াজ আরও গভীরভাবে মিশিয়ে নেয় নিজের সাথে। তাতেই মেয়েটা ব্যথায় কুঁকড়ে যায়। কি হলো, ব্যথা পেয়েছ? আরু মৃদু স্বরে হ্যাঁ বলল। ব্যথা পেলে কি করে? ফের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। বাসায় তো পেইনকিলার নেই তাই না? থাকবেই বা কি করে? আগে কি প্ল্যান করে রেখেছিলাম যে কাল রাতে ওভাবে আমরা এক হব? ইনতিয়াজ শেষ করতে পারল না। আরও উল্টো ঘুরে ওর মুখ চেপে ধরে। ছি, বেহা পুরুষ, চুপ করুন। কি সব বলে চলেছেন? ইনতিয়াজ আরুর হাতে চুমু খেল। আরু হাত সরিয়ে নিতেই বলল। কি বলেছি বলো। আমি তো কিছু বলতে পারলাম না। তার আগেই তো তুমি আমার মুখ চেপে ধরলে। বলতে হবে না। যান এখান থেকে। কাজ করতে দিন আমায়। তা করো কাজ। কেউ তো নিষেধ করেনি। না, আপনি এখান থেকে যান। আপনি থাকলে আমি কাজ করতে পারবো না। আচ্ছা যাচ্ছি, যাচ্ছি। এমন ভাব করছো যেন আমি তোমাকে খুব জ্বালাচ্ছি। বলতে বলতে ইনতিয়াজ বেরিয়ে গেল। আরও কাজ শেষ করে সারা বাড়ি খুঁজেও ইনতিয়াজকে পেল না। এ লোক উধাও হয়ে গেল নাকি? বাহিরে গেলে তো তাকে বলে যেত। ইনতিয়াজ ফিরল ঘন্টা খানেক পর। হাতে থাকা প্যাকেটটা আরুর দিকে বাড়িয়ে দিল। আরু হাত বাড়িয়ে সেটা নিল না, বরং কিছুটা রাগ নিয়ে বলল। কোথায় গিয়েছিলেন? আরুর রাগ দেখে ইনতিয়াজ হাসল। মেয়েটার পাগলামি যেন দিনকে দিন বেড়ে চলেছে। বউদের মতো ওর থেকে কৈফিয়ত চাচ্ছে। কেমন ক্ষেপে আছে দেখো। ইনতিয়াজ ভাবল উল্টা পাল্টা কিছু বলে আর রাগানো ঠিক হবে না। হাতের প্যাকটা নেড়েচেড়ে বলল। এটা আনতে গিয়েছিলাম। আমায় বলে যাবেন না। আরুর কথায় ইনতিয়াজ বুঝল মেয়েটাকে বলে যাওয়া উচিত ছিল। নিশ্চয় এতক্ষণ খুঁজে ছিল তাকে। ইনতিয়াজ কণ্ঠ খাদে নামিয়ে বলল। তুমি কাজ করছিলে তাই আর বলিনি। ভাবলাম যাব আর আসবো। এই আপনার যাওয়া আসা। পুরো 40 মিনিট লেগেছে। মোড়ের ধারে গিয়েছিলাম। হেঁটে। হুম। গাড়ি নিয়ে যেতেন, হেঁটে কেন গেলেন? আর এতটাও ব্যথা করছে না? এত দূর গিয়ে ঔষধ আনার কোনো মানে ছিল না। মানে ছিল নাকি তা তোমার না বুঝলেও চলবে। আমার জন্য তোমার এ অবস্থা। আপনি। কোনো কথা না হুমায়রা। চুপচাপ আগে নাস্তা করে নাও। ঔষধটা খেতে হবে। আরুকে না খেয়ে খাবার নাড়াচাড়া করতে দেখে ইনতিয়াজ বলল। খাইয়ে দিব। আরু কোনো ভনিতা ছাড়াই মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। ইনতিয়াজ আরুকে খাইয়ে দিয়ে পেইন কিলারটাও খাইয়ে দিল। মায়াকুঞ্জ বাড়িটা কুমিল্লার একদম শেষ মাথায় হওয়ায় আশেপাশে তেমন একটা দোকান নেই। সব দোকান মেইন রাস্তায়। আরুর জন্য ইনতিয়াজ এত দূর হেঁটে গিয়েছে ভাবতেই আরুর সুখ সুখ লাগছে। এমন একটা জীবনসঙ্গী পাওয়ায় নিজেকে ভাগ্যবতী নারী মনে হয়। নারীই তো। বয়স 20-এর কোঠায় না পড়লেও নিজেকে এখন পূর্ণাঙ্গ বিবাহিতা নারী মনে হয়। ইনশিয়াহ মাকে জ্বালাতন কেন করছো? মাম্মামকে জ্বালাতন করছি না তো বাবাই। আমি তো মাম্মামকে আদর দিচ্ছি। তাই আমার সোনাটা তার মাম্মামকে আদর দিচ্ছে। হু। আচ্ছা, হয়েছে আদর দেওয়া। এখন চলো আমরা বাহিরে যাই। মাম্মাম রেস্ট নিবে।
চলো আমরা তাপ্পির কাছে যাই। তাপ্পির কাছে যাব না বাবাই। মাম্মাম যাব। ইনতিয়াজ মেয়ের সামনে বসে বলল, তুমি না বাবার গুড গার্ল। বাবার সব কথা শোনো। ইনশিয়াহ মাথা উপর নিচ করে বুঝাল সে গুড গার্ল। বাবার সব কথা শুনে। তাহলে বাবার কথা শুনছো না কেন? বললাম না, মাম্মাম অসুস্থ। চলো আমরা তাপ্পির কাছে যাই। তাপ্পি বউ সেজে বসে আছে তোমাকে দেখাবে বলে। তুমি দেখবে না? না দেবব না। আমি ভাইয়ের কাছে যাব। ইনতিয়াজ মেয়ের পাগলামি দেখে হাসল। তুমি দুষ্টুমি করলে তো ভাই আসবে না শোনা। আমি দুষ্টুমি করছি না তো বাবাই। তুমি ভাইকে বলো না আসতে। বলবো তো, তুমি আমার কথা শোনো। আমার কথা শুনলে আমি বলবো ভাই যেন তাড়াতাড়ি চলে আসে। তত্ত্বেই বলছো বাবাই? হ্যাঁ মামুনি। বাবাই কি কখনো তার সোনাটাকে মিথ্যে বলেছে বলো? না বলেনি তো। তাহলে চলো এখন। দালাও। আবার কি? মাম্মামকে আদল দিয়ে আসি। একটু আগে না দিলে? ওটা তো মাম্মামকে দিয়েছি। এবার ভাই বাবুকে দিব। বলেই ঘুমন্ত আরুর পেটে চুমু খেল। ইনতিয়াজ আর আরুর একমাত্র রাজকন্যা ইনশিয়া হরু। ছোট মেয়েটা যেই না শুনেছে তার একটা খেলার সঙ্গী আসবে সেই থেকে সব ছেড়ে ছুড়ে মায়ের কাছে বসে আছে। অথচ সারাদিন তার দেখা পাওয়া যায় না। সারা বাড়ি টইটি করে ঘুরে বেড়াবে। আজ রাহি আর শোভনের বিয়ে। দীর্ঘ 5 বছর প্রণয়ের পর আজ তা পূর্ণতা পেতে চলেছে। তাদের প্রথমবার দেখা হয়েছে অযথা ঝগড়াকে কেন্দ্র করে। সেই থেকে কিভাবে প্রেম হলো তা কারো জানা নেই। হুট করে শোভন একদিন বলে উঠল সে বিয়ে করবে। পরিবারের সবাই তো মহা খুশি। বয়স তো কম হলো না। ছেলেকে কতদিন ধরে বিয়ের কথা বলছে। অথচ তার একটাই কথা সে এখন বিয়ে করবে না। আর সেই ছেলে কিনা নিজে বিয়ের কথা বলছে। সবাই খুশিতে পারে না এখনই বিয়ে দিয়ে দিতে। মেয়েকে জানতে চাইলে শোভন যখন রাহির কথা বলে তখন সবাই অবাক হলেও কেউ আর আপত্তি করেনি। তবে ওদের কথা শুনে ছোঁয়া আর শান্তা যেন এক প্রকার শখ খেল। এ দুটোর যখন দেখা হতো দুজন তো ঝগড়া করেই কুল পেত না। তাহলে প্রেম হলো কখন? তার থেকে বড় কথা এত বছর ধরে তাদের ভাই তাদের অগোচরে প্রেম করে গেল আর তারা তা ঘুণাক্ষরেও টের পেল না। কিভাবে কি হলো হাজার চেষ্টা করেও জানতে পারল না কেউ। শুধু এতটুকু জানতে পেরেছে প্রেমের প্রস্তাব নাকি শোভন দিয়েছিল। রাহির সাথে ঝগড়া করলেও শোভন ছেলে হিসেবে খারাপ না। তার থেকে বড় কথা রাহির মতো একটা মেয়ের জন্য শোভনই ঠিক আছে। আজ শোভন আর রাহির গায়ে হলুদ ছিল। কে কোন পক্ষের হয়ে বিয়েতে উপস্থিত হবে সে নিয়ে আরু আর ইনতিয়াজ ঝামেলায় পড়ে গেল। আরুকে কনেপক্ষ আর ইনতিয়াজকে বরপক্ষের হয়ে বিয়েতে উপস্থিত হতে হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয় সব শেষে। বউ চলে যাবে তা তো ইনতিয়াজ হতে দিবে না। তাই অনেক ভেবেচিন্তে আরুকে নিজের কাছে কিভাবে রাখবে তার পরিকল্পনা সেরে নেয়। ইনতিয়াজ নিজের সিদ্ধান্ত সবাইকে জানাতে কেউ যে দ্বিমত পোষণ করেনি তা না, বড়রা এ প্রস্তাব শুনেই নাকচ করে দিয়েছে। তাদের একটাই কথা নিজেদের বাড়ি থাকতে মেয়ের শ্বশুর বাড়িতে কেন ছেলের বিয়ের আয়োজন করবে। লোক সমাজ বলতে কিছু আছে। সমাজের মানুষ এটা ভালো চোখে দেখবে না। ইনতিয়াজের এক মুহূর্তের জন্য শ্বশুর বাড়ির লোকেদের চরম শত্রু মনে হলো। যারা কিনা তার বাচ্চার মাকে তার থেকে আলাদা করার চেষ্টা করছে। ইনতিয়াজ কি করবে আর ভেবে পেল না। নিজেকে কেমন অসহায় লাগছে। শালাশালি বোন এমনকি তার বউও যে তার বিরোধিতা করবে তা সে ভাবেনি। সবাই যখন তার বিপক্ষে চলে গেল তখন ইনতিয়াজ একটা কঠিন সিদ্ধান্ত নেয়। যে করে হোক বউকে তার কাছে রাখতে হবে। তখন না হয় আরুকে তাকে ছাড়া বাবার বাড়ি যাওয়ার মতো দুঃসাহসিক কাজ করার শাস্তি দিবে। ইনতিয়াজ সকলকে সাফ সাফ জানিয়ে দিল মায়াকুঞ্জে বিয়ে না হলে এ বিয়েই হবে না। সে তার বোনকে দিবে না। ইনতিয়াজের কাজকর্মে সবাই যেন হতভম্ব। ইনতিয়াজ যে এমন একটা কথা বলবে তা কেউ ভাবেনি। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে সকলকে রাজি করানো গেল। সকলে রাজি হতে বেচারা ইনতিয়াজ হাঁফ ছেড়ে বাঁচে। আরেকটু হলে বউয়ের অভাবে মরে যেত। কখন যে এতটা বউ পাগল হয়ে গেল তা বুঝে উঠতে পারল না। তবে সে না বুঝলেও তার কাজে সকলের বোধহয় বুঝতে বাকি নেই। তাই তো রাজি হয়েছে। সারাদিন কাজ করে আরু ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিল। অমনি দরজা লাগানোর শব্দ পেয়ে চকিতে মাথা তুলে তাকায়। ইনতিয়াজ দরজা আটকে আরুর দিকে এগিয়ে আসছে। ইনতিয়াজকে দেখে আরুর মুখে হাসি ফুটে উঠলেও বেশিক্ষণ তা টিকল না।
ইনতিয়াজ ঝুঁকে আরুর গাল চেপে ধরে। আরু শান্ত চোখে ইনতিয়াজের দিকে তাকায়। ইনতিয়াজ যেন আরুর দৃষ্টি দেখেও দেখল না। খানিকটা চাপ প্রয়োগ করে হিসহিসিয়ে বলল, কি বউ আমাকে ছেড়ে চলে যাবে? খুব শখ না ভাইয়ের বিয়ে খাওয়ার? তা দেখলে তো আমি কি করলাম? ইনতিয়াজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ব্যথা পাওয়ার জন্যই তো ধরেছি। তখন বাবার বাড়ি যাওয়ার কথা শুনে না করনি কেন? আরু হেসে উঠল। ইনতিয়াজও হাসল। ঠোঁটে আলতো চুমু খেয়ে বলল, বউ ছাড়া আমি অসহায়। তা জেনে আমার বউটা ইচ্ছে করে এমন করছে তাই না? এখন যে স্বামীর মিষ্টি শাস্তি ভোগ করতে হবে। কি সোনা, তুমি প্রস্তুত তো? আরু চোখে হাসল। হলুদের অনুষ্ঠান শুরু হলো রাতে। রঙিন মরিচা বাতি দিয়ে পুরো মায়াকুঞ্জ সাজানো হলো। এতে যেন এই বাড়ির সৌন্দর্য আলাদাভাবে ফুটে উঠেছে। ইনতিয়াজের বাড়ির সামনে খোলা জায়গায় পাশাপাশি দুটো স্টেজ করা হয়েছে। একটাতে রাহিকে বসানো হয়েছে আর অন্যটায় শোভনকে। সব মেয়েরা সেজেগুজে রাহিকে ঘিরে বসে আছে বললে ভুল হবে, ওরা সবাই প্ল্যান করছে কাল কিভাবে বরের পকেট খালি করা যায়। আর অন্যদিকে বেচারা ছেলেরা খেটে মরছে। কিছুক্ষণের মধ্যে হলুদের অনুষ্ঠান শুরু হবে। কিন্তু ইনতিয়াজ আর আরও এখনো আসেনি। ওরা এলেই হলুদের পর্ব শুরু হবে। সবাই যখন ব্যস্ত তখনই আরু, ইনতিয়াজ এলো। ইনশিয়াকে কোলে নিয়ে এক হাত দিয়ে আরুর হাত ধরে হেঁটে আসছে। সকলে ওদের দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। অসম্ভব রকমের সুন্দর লাগছে ওদের তিনজনকে। আরু আর ইনতিয়াজ ম্যাচিং ড্রেস পরেছে। আরুর গায়ে কলাপাতা রঙের শাড়ি, ইনতিয়াজের গায়েও একই রঙের পাঞ্জাবি। আর ইনশিয়াকে হালকা পিঙ্ক কালারের বারবি ড্রেস পরিয়ে একদম বারবি সাজিয়ে তুলেছে। তাতেই যেন সবার মুগ্ধতার শেষ নেই। আরুর জ্ঞান ফিরতে মনে হলো কেউ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছে। আরও অবাক হলো না। সে যেন জানতো এমনটাই হবে। 7 বছর আগে করা পাগলামি চোখের সামনে ভেসে উঠতেই আরু চোখ বন্ধ করে নেয়। বিয়ের 6 মাস যেতেই আরু নিজের মাঝে অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করে। বিষয়টা আন্দাজ করতে খুব বেশি অসুবিধা হলো না। এত সতর্ক অবলম্বন করার পরও কিভাবে প্রেগন্যান্ট হলো তাই মাথায় এলো না। ইনতিয়াজও কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল। এত দুশ্চিন্তার মাঝেও নতুন প্রাণটার কথা ভাবতেই দুজনের হৃদয়ে জুড়ে খেলে গেল অদ্ভুত এক সুখানুভূতি। ছোট ছোট হাত পা নেড়ে আধো আধো বুলিতে কখন বাবা মা ডাকবে সেই অপেক্ষায় প্রহর গুনতে লাগলো আরু, ইনতিয়াজ। তবে তাদের অপেক্ষার প্রহর শেষ করে ছোট্ট প্রাণটা আর দেখা দিল না। যেমন অনাকাঙ্ক্ষিতভাবে এসেছিল তেমন অনাকাঙ্ক্ষিতভাবে বিদায় নেয়। আরুর প্রেগন্যান্সির পর ওর বাবা মা এসেছিল মেয়েকে সাথে করে নিয়ে যেতে। তাদের একমাত্র মেয়েটা কিনা মা হবে, তারা নানা নানি হবে, তাতে যেন তাদের খুশির অন্ত নেই। তারা তাদের সাথে আরুকে নিয়ে যাবে বলে জানায়। যেহেতু এ বাড়িতে আরুকে দেখার মতো কেউ নেই, তাই তাদের কাছে মেয়ে নিয়ে যাবে। আর তাছাড়া মেয়েরা প্রথমবার মা হলে সাধারণত বাবার বাড়িতেই থাকে। আরুকে ছাড়া থাকতে হবে শুনে ইনতিয়াজের খারাপ লাগলেও পরে ভাবল ঠিকই তো, এখানে তো কেউ নেই। আর ইনতিয়াজও আরুর ঠিকভাবে দেখাশোনা করতে পারবে না। তার চেয়ে বরং শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেই ভালো হবে। তবে আরু বেঁকে বসল। ও কিছুতেই বাবার বাড়ি যাবে না, ইনতিয়াজের কাছে থাকবে। ভাবা যায় যে মেয়ে বাবা মা ছাড়া কিছুই বুঝতো না, সে এখন বাবার বাড়ি যেতে চাইছে না। আরুকে বুঝিয়েও রাজি করানো গেল না। তার একটাই কথা, সে যেমন প্রথমবার মা হচ্ছে ইনতিয়াজও প্রথমবারের মতো বাবা হবে। আরু এই সুন্দর মুহূর্তটা থেকে ইনতিয়াজকে বঞ্চিত করতে চায় না। ও চায় ওর মতো ইনতিয়াজও যেন প্রতিটা মুহূর্ত নিজের চোখে দেখে উপভোগ করতে পারে। অবশেষে আরুর জেদের কাছে হার মেনে সকলে ওর সিদ্ধান্ত মেনে নেয়। তবে শাহানা কয়েকদিন থেকে গেল। যেহেতু কামরুজ্জামান একা, ওনার খাওয়া দাওয়ার তেমন সমস্যা না হলেও ওনাকে তো আর একা রাখা যায় না। তাই তিনি সপ্তাহখানেক থেকেই চলে গেলেন। চোখের পলকে যেন কয়েক মাস কেটে গেল। আগের থেকে আরুর স্বাস্থ্য অনেকটা বেড়েছে। গায়ের উজ্জ্বলতাও চোখে পড়ার মতো। মানুষ বলে প্রেগন্যান্সির সময় নাকি মেয়েদের শরীর নষ্ট হয়ে যায়, সৌন্দর্যতাও নাকি মিলিয়ে যায়। কই আরুর সৌন্দর্যতা যেন দিন দিন বেড়েই চলেছে। ইনতিয়াজ তো মুগ্ধ নয়নে তার বউয়ের দিকে তাকিয়ে থাকে। ইনতিয়াজ তো ভেবেছিল এখন বাচ্চা না নিলেই ভালো হতো। এত কম বয়সে হয়তো মেয়েটা এসব দায়িত্ব নিতে পারবে না। তবে এখন মনে হচ্ছে আরু বেস্ট মা হবে।
ইদানিং আরু খুব একটা খেতে পারে না। ইনতিয়াজ জোর করে মুখে তুলে দিলেও বমি করে ভাসিয়ে দেয়। ইনতিয়াজ খুব স্বাভাবিকভাবে সবটা পরিষ্কার করে। একটুও নাক মুখ কুচকায় না সে। আরুর অবস্থা দেখে ইনতিয়াজের মনে হয় বাচ্চাটা নেওয়া কি ভুল হলো। মেয়েটার কি অবস্থা হচ্ছে। পরক্ষণে আবার সেসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে। আল্লাহ তায়ালা নিশ্চয় উত্তম পরিকল্পনাকারী। নয়তো এত সতর্ক অবলম্বন করার পরও এমনটা হওয়ার কথা না। নিজের চোখের সামনে আরুর এ অবস্থা যেন ইনতিয়াজের সহ্য হয় না। রাতের বেলা মেয়েটা একটুও ঘুমাতে পারে না। সারা রাত না ঘুমিয়ে পার করে। বিছানায় শুয়ে ছটফট করতে থাকে। আরুর সাথে ইনতিয়াজও নির্ঘুম রাত কাটায়। যন্ত্রণায় যখন মেয়েটা ফুপিয়ে উঠে তখন ইনতিয়াজেরও ঘুম ভেঙে যায়। বিরক্ত হয় না সে। মেয়েটাকে বুকে আগলে নিয়ে অতি যত্নে মাথায় হাত বুলিয়ে দেয়। নিজের ঘুম হারাম করে মেয়েটার জন্য রাত জেগে থাকে। আরুর কষ্ট দেখে মনে হয় যদি কোনোভাবে এই কষ্টের ভাগ সে নিতে পারত। মেয়েটার কষ্ট যে তার সহ্য হয় না। আরুর তখন 7 মাস। ভারী পেট নিয়ে হাঁটাচলা করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সারাক্ষণ শুয়ে বসে কাটিয়ে দেয়। এর মাঝে আবার প্রায় পানিও এসেছে। আরুর এভাবে বসে থাকতে ভালো লাগে না। ইনতিয়াজও বাড়িতে নেই। তাই ভাবলো একটু বাগানে যাওয়া যাক। আরু আস্তে আস্তে পা ফেলে সাবধানতা অবলম্বন করে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। তবে শেষ রক্ষা হলো না যেন। আর মাত্র কয়েকটা সিঁড়ি বাকি। আরু পা পিছলে নিচে গড়িয়ে পড়ে। একেবারে উপুর হয়ে পড়েছে। মুহূর্তে সাদা ফ্লোরে রক্তের ফোয়ারা বয়ে গেল। আরু নিস্তেজ হাতটা ভয় ভয় পেটে রাখে। পেটের ব্যথায় বাচ্চার কথা ভেবে গগন বিদারী এক চিৎকার দিয়ে উঠল মেয়েটা। তবে তার চিৎকার কারো কানে গেল না। চোখ মুদে আসছে। এই বুঝি সব শেষ। দরজা খুলে ইনতিয়াজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রক্ত শূন্য হয়ে এলো মুখাবয়ব। আতঙ্কে চোখ মুখে অন্ধকার দেখল। আরুর যেহেতু হাঁটাচলা করতে কষ্ট হয়, তাই ইনতিয়াজ কলিং বেল না চেপে এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে আজ যে চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবে তা জানত নাকি। ওর থেকে কয়েক হাত দূরে আরু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ইনতিয়াজের মাথা যেন ফাঁকা হয়ে গেল। সকালেই না মেয়েটাকে ঠিক দেখে গিয়েছিল। তাহলে কয়েক ঘন্টার মাঝে এমনটা কি করে হলো। ইনতিয়াজ আর ভাবতে পারছে না। নিজেকে ভীষণ দুর্বল লাগছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। নিজেকে কোনোরকম সামলে আরুর সামনে হাঁটু মুড়ে বসে ধরা গলায় ডাকতে লাগলো। হুমায়রা, শুনতে পারছো? এমনটা কি করে হলো? আমাদের বাচ্চা। বাচ্চার কথা মাথায় আসতে যেন গলা শুকিয়ে আসে। নিজেকে ভীষণ রকম অসহায় লাগছে। দুহাতে মুখ ঢেকে চোখের পানি ছেড়ে দিল এবার। পুরুষ মানুষের নাকি চোখে পানি আসে না, তাদের চোখের পানি ফেলতে নেই। তাদের চোখে পানি মানায় না। তাহলে ইনতিয়াজ কেন চোখের পানি ফেলছে? নিজের ভালোবাসার মানুষকে চোখের সামনে এভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে। নাকি ওই ছোট্ট প্রাণটার জন্য, যার আর কয়েকদিন পর দুনিয়াতে আসার কথা ছিল। ইনতিয়াজ নিজেকে সামলে আরুকে পাজাকোলা করে কোলে তুলে নিল। দ্রুত ড্রাইভ করে সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। আজ যেন পথ শেষ হচ্ছে না। ইনতিয়াজ আরুকে কোলে নিয়ে হসপিটালে প্রবেশ করে। আরুকে ইনতিয়াজের সামনে দিয়ে কেবিনে নেওয়া হয়। ঘণ্টাখানেকের মধ্যে বাড়ির সকলে হসপিটালে এসে উপস্থিত হয়। সকলেই কেমন আতঙ্কিত। ইনতিয়াজ মাথা নিচু করে একটা চেয়ারে বসে আছে। কামরুজ্জামান ইনতিয়াজের পাশে বসে ওর কাঁধে হাত রাখলে ইনতিয়াজ মাথা তুলে এক পলক ওনার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নেয়। ইনতিয়াজের অবস্থা দেখে কামরুজ্জামান অবাক হলেন। ছেলেটা যে কান্না করেছে তা দেখেই বোঝা যাচ্ছে। ওনার কি বলা উচিত বুঝে উঠতে পারলেন না ঠিক। চুপচাপ ইনতিয়াজের পাশে বসে রইলেন। তারও তো মেয়ের জন্য বুক পুড়ছে। শাহানা এসে থেকে কান্না জুড়ে দিয়েছে। সেদিন যদি আরুর কথা না শুনতো তাহলে আজ এমন হতো না। মেয়ে তার কাছে থাকলেই ঠিক থাকতো। মিনিট 20 পর ডাক্তার বেরিয়ে আসে। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে উনি ভালো কোনো খবর শোনাবেন না। ইনতিয়াজ নিজেকে শক্ত করে ডাক্তারের কথা শোনার জন্য উঠে দাঁড়ায়। দুঃখিত, বাচ্চাটা আরো 4 ঘন্টা আগে মারা গিয়েছে। আসলে রোগী উল্টে পড়াতে বাচ্চার। ডাক্তারকে আর বলতে না দিয়ে ইনতিয়াজ শান্ত স্বরে জিজ্ঞেস করল, আমার ওয়াইফ, ওর কি অবস্থা? ও ঠিক আছে তো?
ইনতিয়াজের এমন উৎকণ্ঠা দেখে সবাই অবাক হলো। এই অবস্থায়ও ছেলেটা আরুর কথা মাথায় রেখেছে। দেখুন, রোগীর অবস্থাও খুব একটা ভালো না। জ্ঞান না ফেরা অবধি আমরা নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না। একজন নার্স সাদা তোয়ালে মুড়িয়ে ছোট্ট তুলতুলে দেহটাকে ইনতিয়াজের হাতে ধরিয়ে দেয়। ইনতিয়াজ অনিমেষ ছোট্ট প্রাণটার দিকে তাকিয়ে আছে। মেয়ে হয়েছে তার। সব ঠিক থাকলে হয়তো মেয়েটা এতক্ষণ কেঁদেকুটে ভাসিয়ে দিত। কিন্তু এখন কেমন নিশ্চুপ হয়ে বাবার কোলে শুয়ে আছে। ইনতিয়াজ মেয়ের কপালে চুমু খেল। কানের কাছে মুখ এনে খুব আস্তে করে বলল, বাবা তোমায় খুব ভালোবাসে সোনা। আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায়? পেটে হাত রেখে আরু ফুপিয়ে উঠল। কান্নার আওয়াজ কানে আসতে ইনতিয়াজ ধরফরিয়ে ওঠে। আরুকে এভাবে কাঁদতে দেখে বুকে টেনে নেয়। শক্ত করে মেয়েটাকে বুকে চেপে বলল, কি হয়েছে সোনা? কাঁদছো কেন? কোথায় কষ্ট হচ্ছে? আমায় বলো। আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায় ইনতিয়াজ? ও বেঁচে আছে তো? কি পাষাণ মেয়ে! কেমন নিষ্ঠুরভাবেই না প্রশ্ন করল। ও কি বুঝে গেল তাহলে? কি করে বুঝলো, মা বলে? ইনতিয়াজ জবাবে কি বলবে? ওর বাচ্চা আরো দুদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। তাকে চোখের দেখা না দেখিয়ে ছোট্ট বাচ্চাটাকে কবর দেওয়া হয়ে গিয়েছে। এমন কথা ইনতিয়াজ বলতে পারবে না, কিছুতেই না। ইনতিয়াজ কোনো কিছু না বলে চোখ লুকিয়ে বেরিয়ে গেল, হয়তো কান্না আটকানোর চেষ্টায়। মেয়ের জ্ঞান ফিরেছে শুনে কামরুজ্জামান, শাহানা মেয়ের কাছে আসে। আরু বাবা মাকে দেখে শান্ত হয়ে গেল একেবারে। ধীর আওয়াজে বলল, বাবা আমি বাড়ি যাব। উনি কোথায়? ওনাকে বলো আমায় বাড়ি নিয়ে যেতে। মেয়ের মুখে এমন কথা শুনে ওনারা অবাক হলেন। ওনারা তো ভেবেছিলেন মেয়েকে কিভাবে সামলাবেন, বাচ্চার কথা জিজ্ঞেস করলেই বা কি জবাব দেবে। কিন্তু আরু তো বাচ্চার কথায় জিজ্ঞেসই করল না। এ অবস্থায় মেয়েকে একা ছাড়ার কথাও ভাবেনি তারা। ভেবেছিল মেয়েকে নিজেদের কাছে নিয়ে রাখবে। কিন্তু মেয়ে তো তার স্বামীর সাথে থাকতে চাইছে। সব ফর্মালিটিজ শেষ করে আরুকে বাড়ি নিয়ে আসা হলো। যদিও ডাক্তার আরও একদিন রাখতে চেয়েছিল, কিন্তু আরু কিছুতেই থাকবে না। আরু ইনতিয়াজের কাছ থেকে সেই একবার যে বাচ্চার কথা জানতে চেয়েছিল তারপর আর মুখেও আনেনি। কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমায়। কেউ জোর করেও কিছু খাওয়াতে পারে না। শুধু ইনতিয়াজের হাতে কোনো কথা ছাড়াই খেয়ে নিত। শাহানা যাই ভেবেছিল এবার মেয়েকে নিয়ে নিজের কাছে কয়েকদিন রেখে দিবে। কিন্তু আরুর অবস্থা দেখে কেন জানি মনে হলো তার থেকে ইনতিয়াজের কাছে মেয়ে বেশি ভালো থাকবে। কিছুদিন থেকেই সবাই চলে যায়। সবাই যেতে আরু ইনতিয়াজের কাছে গিয়ে বলল, আমাকে ওর কাছে নিয়ে চলুন না। একটু ছুঁয়ে দেখব। কি কাতর কণ্ঠস্বর! ইনতিয়াজ ভেবে রেখেছিল আরু মানসিকভাবে কিছুটা ঠিক হলে ওকে নিয়ে যাবে। কিন্তু এর আগেই আরু যাওয়ার কথা বলে উঠল। ইনতিয়াজ মানা করে না। বিনা বাক্যে আরুকে তার গন্তব্যস্থলে নিয়ে গেল। আরু ছুঁয়ে দেখার কথা বললেও দূর থেকে দেখতে লাগে। কাছে গেল না আর। কবরস্থান থেকে ফিরে এসে শান্ত মেয়েটা কেমন অস্থির হয়ে ওঠে। বাচ্চার জন্য মরিয়া হয়ে উঠল। তার বাচ্চা চায়, মানে চায়। রাতে না ঘুমিয়ে ছোট ছোট জামাকাপড়গুলো হাতে নিয়ে বসে থাকত। বাচ্চা হওয়ার কথা শুনে আগে থেকে জামা, জুতা কিনে রেখেছিল। কত স্বপ্নই না বুনেছিল দুজনে। এক নিমিষেই যেন সব শেষ হয়ে গেল। নিজেকে বাচ্চার খুনি মনে করতে শুরু করল। তার জন্য নাকি তার বাচ্চা মারা গিয়েছে। কত শত পাগলামি করল মেয়েটা। একদিন তো সব সীমা অতিক্রম করে ফেলল। ওই একটা কথা শুনে যেন ইনতিয়াজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ঠাস করে চড় লাগিয়ে দিল আরুর গালে। সে ব্যথাও যেন মেয়েটা গায়ে লাগায় না। পাগলের মতো বিড়বিড় করতে লাগলো ও খুনি। ও ভালো মা হতে পারেনি। ওর মরে যাওয়া উচিত। ইনতিয়াজ মেয়েটাকে বুকে আগলে নেয়। কপালের সাথে কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার কোনো দোষ নেই জান। এমন পাগলামি কেন করছো? তুমি না আমার লক্ষ্মী বউ। এমন করতে নেই। বাঁচা মরা তো আল্লাহর হাতে, তাই না? উনি যেমন দিয়েছেন তেমনই নিয়ে গিয়েছেন। নিজেকে দোষী কেন ভাবছো? তোমার বাচ্চা লাগবে তাই তো। আমরা আবার বেবি নিব। ঠিক আছে। তবে তার জন্য তোমাকে আবার আগের মতো লক্ষ্মী মেয়ে হয়ে যেতে হবে। এমন পাগলামি করা যাবে না। থাপ্পড় দেওয়া গালটাই হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করল, বেশি ব্যথা পেয়েছো? না। তুমি ওইসব কথা শুনে রাগ উঠে গিয়েছিল। কি করে মারা যাওয়ার কথা বলতে পারলে?
আমার কথা একবারও ভাবলে না। তুমি ছাড়া আমার কে আছে? তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতেও পারি না। নিজের অস্তিত্বের বিলীন হওয়ার কথা শুনে রাগ ধরে রাখতে পারলাম না। এমন কথা কেন বললে? আমি ওভাবে বলতে চাইনি। আসলে, থাক আর বলতে হবে না। অনেক রাত হয়েছে। চলো খেয়ে নেবে। আজ সারাদিন কিছু খাওনি। আস্তে আস্তে আরও আবার আগের মতো হতে থাকে। ইনতিয়াজের সাহায্যে একদম স্বাভাবিক জীবনে ফিরে এলো। এর মাঝে বুঝতে পারলো সে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে। আরও খুশি হলেও কেমন ভয় ভয় আছে। আগেরবারের মতো হবে না তো? আগেরবারের মতো মাকে ফাঁকি দিয়ে চলে যাবে না তো? তবে এবার আগেরবারের মতো কিছু হলো না। বরং ওদের দুনিয়া পরিপূর্ণ করে ইনশিয়া হ্যালো। আগের কথা মনে পড়লে আরুর এখনো গা শিউরে ওঠে। ওই অদেখা প্রাণটাকে আরু এখনো ভুলতে পারে না। যার অস্তিত্ব নিজের মধ্যে লালন করেছিল, যার আশার জন্য প্রতি মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল, যার মাধ্যমে প্রথম মা হওয়ার অনুভূতি অনুভব করেছিল, তাকে কি আদৌ ভুলে যাওয়া সম্ভব? সম্ভব না তো। আরু চোখের পানি মুছে ইনতিয়াজের দিকে ফিরতে চাইল। তবে পারল না। ইনতিয়াজ খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আরু নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে ক্লান্ত গলায় বলল, কি হলো? মেরে ফেলবেন নাকি? এমন করে ধরে আছেন কেন? আরু ইনতিয়াজের সারা শব্দ না পেয়ে অবাক হলো। ও তো ভেবেছিল মরার কথা শুনে হয়তো ইনতিয়াজ ওকে ধমকে ছেড়ে দিবে, দু চারটা কড়া কথা শোনাবে। কিন্তু এমন কিছু হলো না। আরু বুঝল ওর এ কথা বলা উচিত হয়নি। আরু নিজেকে ছাড়িয়ে ইনতিয়াজের দিকে ফিরে চাইল। গালে হাত রেখে বলল, দেখি তাকান আমার দিকে। এত বড় লোক যে রাতের আঁধারে বউকে জড়িয়ে ধরে কাঁদে, তা কি লোকে জানে? ইনতিয়াজের জবাব না পেয়ে আরু আবার বলল, আপনি খুশি হননি ইনতিয়াজ? আরুর প্রশ্নে ইনতিয়াজ অবাক না হয়ে পারল না। এ মেয়ে কি ভাবছে সে খুশি হয়নি? তোমার কি মনে হয় আমি খুশি হইনি? তাহলে তখন কাঁদছিলেন কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তখন হঠাৎ করে জ্ঞান হারালে তাই। হলুদের অনুষ্ঠানে যখন সকলে নাচ গানে ব্যস্ত, তখন আরু ইনতিয়াজের উপর ঢলে পড়ে। ইনতিয়াজ শক্ত হাতে মেয়েটাকে আগলে নেয়। পুরো অনুষ্ঠান বাড়ি মুহূর্তে নিস্তব্ধতায় ছেয়ে গেল। অনুষ্ঠান ছেড়ে সবাই আরুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ডাক্তার আরুকে চেক আপ করে বলল, কংগ্রেস, আপনি বাবা হতে যাচ্ছেন। একটা খুশির মাঝে যেন আরেক খুশির বার্তা এলো। সকলে একে একে রুম থেকে বেরিয়ে যায়। সকলে যেতে ইনতিয়াজ আটকে রাখা শ্বাস টানল। নিজের শরীরে এখনো মৃদু কম্পন অনুভব করছে। চুপচাপ মেয়েটাকে জড়িয়ে ধরে। রাহি আর শোভনের বিয়েটা খুব জাঁকজমকের সঙ্গে শেষ হলো। সারা বাড়িতে মানুষের সমাগম। সকলে ঘুমিয়ে পড়লে ইনতিয়াজ আরুকে কোলে নিয়ে ছাদে চলে গেল। আরুকে দোলনায় বসিয়ে দিয়ে কোমর জড়িয়ে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। শাড়ির আঁচল সরিয়ে পেটে চুমু খেল। ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলতে লাগলো, আমার সোনা বাচ্চা, তুমি আসবে শুনে কতটা খুশি হয়েছি তুমি জানো না। তাড়াতাড়ি চলে এসো কেমন? আমার ইনশিয়া সোনা তোমার অপেক্ষায় আছে। বলেই আবার চুমু খেল। আরু ইনতিয়াজের চুল খামচে ধরে। বিয়ের এত বছর পরও ইনতিয়াজের ছোঁয়ায় মেয়েটা প্রথমবারের মতো মিয়ে যায়। শরীর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ইনতিয়াজ আকাশের দিকে তাকালো। আকাশে আজ গলথালার মতো চাঁদ উঠেছে। চাঁদের আলোয় আরুর মুখটা কেমন মোহাচ্ছন্ন লাগছে। ইনতিয়াজ পলক না ফেলে আরুকে দেখতে লাগলো। মেয়েটার চোখ মুখে অদ্ভুত এক মায়া রয়েছে যা তাকে ক্ষণে ক্ষণে ওর দিকে টানে। বিয়ের 7টা বছর যেন চোখের পলকে কেটে গেল। এ মেয়েটা ওর জীবনে এসেছে 7 বছর হয়ে গেল মনেই হয় না। অথচ আজও কেউ কাউকে মুখ ফুটে ভালোবাসি কথাটা বলেনি। নিজের সত্তায় যার বাস তাকে মুখে কেন ভালোবাসি বলতে হবে? কিছু অনুভূতি অনুভব করাই সুন্দর। থাক না অপ্রকাশিত কিছু কথা। যত না নিভৃতে সে অনুভূতি রেখে দেবে মন কোঠায়। সমাপ্ত। গল্প অপ্রকাশ্যে। লেখনীতে ফাতেমা আক্তার মাইশা। অন্তিম পর্ব।